তো বন্ধুরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো মোটমাট 47টা শিফটের পরীক্ষা হলো। এই সমস্ত শিফট মিলিয়ে জিআইতে কেমন ধরনের প্রশ্নগুলো এসেছে এবং তার সাথে বিগত 2-3 বছর ধরে টিসিএস যে ধরনের জিআইয়ের প্রশ্নগুলো করে থাকছে এই সমস্ত মিলিয়ে আজকের এই একটা ক্লাসের মধ্যেই তুমি 50+ জিআইয়ের টাইপ পাচ্ছ। দেখো বস, এই সমস্ত টাইপগুলো একটু সময় লাগবে, ক্লাসটা সম্পূর্ণ বড় ক্লাস হবে, একটু সময় দিয়ে সমস্ত টাইপগুলো যদি তুমি বুঝে নিতে পারো বস, আমি কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিবা, জিআইতে তুমি ফুল স্কোরই করতে পারবে। সে তুমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দাও অথবা তুমি রেলের গ্রুপ ডি, ফুল স্কোরই তুমি করতে পারবে। সেই জন্য বলছি প্রত্যেকটা টাইপ আমি একটু সময় নিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে সেই ধরনেরই 2-3টে করে এক্সট্রা প্রশ্ন আমি রাখছি, সেগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। দেখো প্রথম টাইপ বলছে, একটি কলেজ কাউন্সিল একটি সাংস্কৃতিক উৎসবে শিক্ষার্থীদের অডিশন নিচ্ছে, তাদের নিশ্চিত রূপে নিম্নলিখিত মানদণ্ডগুলো পূরণ করতে হবে। কি কি মানদণ্ড পূরণ করতে হবে বলছে, দেখো যে শিক্ষার্থীদের কমপক্ষে একটি নাচের ধরন নিশ্চিত রূপে জানতে হবে, শিক্ষার্থীদের অবশ্যই কমপক্ষে একটি বাদ্যযন্ত্র বাজাতে জানতে হবে এবং তার সাথে শিক্ষার্থীদের নিশ্চিত রূপে অভিনয় করার দক্ষতাও থাকতে হবে। মোদ্দা কথা দাদা, কলেজ কাউন্সিলিং বলেই দিয়েছে যে সব শিক্ষার্থীদের ডাকলো, ডেকে বলে দিল তোমরা যারা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তোমরা মানে যারা কারা অংশগ্রহণ করতে পারবে, যারা নাচ জানো, যারা যে কোনো একটা বাদ্যযন্ত্র বাজাতে পারো এবং যারা অভিনয় করতে পারো, এই 3টে জিনিসই যারা করতে পারবে, যে শিক্ষার্থীর মধ্যে এই 3টি মানে প্রতিভাই রয়েছে তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে। বিষয়টা বুঝতে পারলে কি বলতে চাইছে? চলো এবার দেখো চলে আসি কে নিযুক্ত হয়, মানে কে অংশগ্রহণ করে। দেখো জেড হলো একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, অবশ্যই সে নাচ জানে। একজন বেহালা বাদক, মানে একটা বাদ্যযন্ত্র বাজাতে জানে। বলছে তবে তার অভিনয় করার দক্ষতা নেই, মানে 3টে শর্তের মধ্যে একটা ফলো করছে না, অর্থাৎ এই শিক্ষার্থী নাম্বার জেড এ কিন্তু আর কি ওই অংশগ্রহণ করতে পারবে না। বুঝতে পারছো আমার কথা? চলো দেখো বি নাম্বার আছে পি ফুটবল খেলুক, অসুবিধা নেই। বলছে গিটার বাজায় মানেই তো একটা বাদ্যযন্ত্র বাজাতে পারে। রোড শোতে অভিনয় করেছেন মানে তার অভিনয়েও তার দক্ষতা আছে। এবং একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী মানে কি, সে তো নাচ করতে পারে, তাই না? তাহলে কিন্তু তুমি দেখো পির ক্ষেত্রে কিন্তু 3টে শর্তই কিন্তু মানছে। সে গিটার বাজাতে পারছে, তার অভিনয়ও করার একটা দক্ষতা রয়েছে এবং সে একজন নৃত্যশিল্পী, মানে সে নাচ করতে পারে। এবার সে ফুটবল খেলুক চাই না খেলুক সেটা আমাদের দেখার দরকার নেই, অর্থাৎ তুমি এখানে বলবা দাদা পি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাকি দুটো তুমি পড়ে দেখবা যে ওরকম 3টে শর্ত মানছে না। এই রকম টাইপের প্রশ্ন তাহলে সঙ্গে সঙ্গে তুমি করে ফেলবা। দেখো আমি 2-3টে করে রাখছি, এগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবা, কেমন? চলো দ্বিতীয় টাইপ দেখো, গ্র্যাজুয়েট লেভেলে প্রত্যেকটা শিফটে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। বলছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিষম বর্ণ বা অক্ষর নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে দেখো আমি এখানে একটু লিখছি, তুমি কিন্তু এগুলো লিখতে যাবা না, তুমি কি করবা, ওই স্ক্রিনেই হচ্ছে কম্পিউটারের স্ক্রিনেই কিন্তু ওখানেই দাগিয়ে করে ফেলবা, কারণ সময় নষ্ট করবা না। চলো এবার দেখো এখানে দেখতে পাচ্ছ EAW, দাদা এদের মধ্যে কেমন সম্পর্ক আমরা যদি এই দিক থেকে একটু গোনার চেষ্টা করি, ডব্লুর পরে এ আসে কয় ঘর মিলে, তুমি বলবা ডব্লুর পরে XYZ তারপরে এ, মানে 3টে মানে অক্ষরের ফাঁকা, তাই না? এরপরে BCD বাদ দিয়ে তারপরে ই চলে আসি এম এর পরে দেখো NOPQR গিয়ে S, তার মানে এখানে 4-5টা ঘর হচ্ছে, কিন্তু তাহলেই আমরা বুঝে যাবো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা অমিল আছে, বিষম। সঙ্গে সঙ্গে 3 নাম্বার দেখলেই তুমি বিবেচনা করে বলে ফেলতে পারবা। দেখো জেডের পরে ABCD 3টে ঘরের গ্যাপ, প্রথমটাই 3টে ঘরের গ্যাপ, 2 নাম্বারটাই দেখলাম 4-5টা ঘরের গ্যাপ। এটা দেখি তো কী পরে তুমি বলবা RSTU চলে আসছে, এখানেও 3টে ঘরের গ্যাপ, অর্থাৎ 2 নাম্বার অপশানটা বিষম। বুঝতে পারছো কীভাবে করবা? সব নাম্বার মুখস্থ করতে যাবা না, ইর মান 5, এর মান 1, এই সমস্ত নাম্বার এখন না মুখস্থ করে তুমি হাতের করগণো বা দাগ টেনে করো, ঠিক আছে? এইভাবেই করতে পারো। চলো 3 নাম্বার টাইপে দেখো দূরত্ব নির্ণয় কি বলছে, তাই তো বলছে দেখো গোপাল তার বাড়ি থেকে, দেখো সঙ্গে সঙ্গে এই ধরনের প্রশ্ন দেখা মাত্রই তুমি এরকম দাগ টেনে নিবা, ঠিক আছে? আর তুমি তো জানো এদিকে হয় ইস্ট, এদিকে ওয়েস্ট, ওপরে হয় নর্থ মানে উত্তর, আর নিচে সাউথ মানে দক্ষিণ, তাই তো? তা গোপাল তার বাড়ি থেকে যেখান থেকে শুরু করছে সেটা, এই যে পয়েন্ট পড়ছে এই পয়েন্টটাই ধরে নেবা সেইটা। এবার বাড়ি থেকে শুরু করে সে পশ্চিম দিক বরাবর হাঁটতে শুরু করলো। পশ্চিম দিক কোনটা দাদা? এই যে পশ্চিম দিক, এদিকে পশ্চিম দিক বরাবর হাঁটতে শুরু করলো। 11 মিনিট ধরে 30 মিটার দূরত্ব হাঁটলো, এই পর্যন্ত চলে গেল, মনে করো এটা হচ্ছে 30 মিটার।
তাই তো 11 মিনিট ধরে হাঁটছে। এবার দেখো তুমি অপশানে বুঝতেই পারছো এখানে কোনো মিটার বা মিনিট ফিনিট কিছু নেই, শুধু আমাদের দিকটা জানতে চাইছে। তাহলে আমাদের এই মিনিট ফিনিটের হিসাব না রাখলেও হবে, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে শুধু আমরা দেখলাম যে হ্যাঁ পশ্চিম দিকে সে 30 মিটার দূরত্ব হাঁটলো। তারপর দেখো এবার তুমি কি করবা, দেখো ভালো করে বুঝবা। তারপর বলছে তিনি ডান দিকে ঘুরলেন। ডান দিক কোন দিক পড়বে দাদা? এখানে অনেকে ভুল করে, মানে যারা নতুন শিখছে তাদের কাছে ভুল হয়, যারা প্র্যাকটিস করো তোমাদের কাছে হালুয়া। ডান দিক কোন দিক? সঙ্গে সঙ্গে নিজেকে দাঁড় করিয়ে দাও, নিজেকে দাঁড় করিয়ে দাও। তুমি এখন দাঁড়িয়ে মানে ওই পশ্চিম দিকে মুখ করে হাঁটছো, তাহলে তোমার ডান দিক ওই গোপালের ডান দিক। তাহলে তোমার ডান দিক কোনটা? বলবা দাদা আমার ডান দিক এইদিকে। কতটুকু যাব বলো? 20, এই যে 20 মিটার, 20 মিটার হাঁটলো ডান দিকে, 20 মিটার হাঁটলো। এরপর তিনি বাঁ দিকে ঘুরলেন এবং 10 মিটার এগিয়ে 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 গিয়ে পুনরায় বাঁ দিকে ঘুরলেন। ঠিক আছে, এক এক করে আগে ঘোরো। তিনি বাঁ দিকে ঘুরলেন 10 মিটার, বাঁ দিকে ঘুরলেন। বাঁ দিক কোনটা বলো? তুমি এই এখন উত্তরে হাঁটছো, তোমার বাঁ দিক পড়বে এই দিকে, আর এইটুকু 10। এখন তোমার মুখ হচ্ছে এরকম, তাই না? আবার তিনি কী করলেন? পুনরায় বাঁ দিকে ঘুরে 40 মিটার পথ হাঁটলেন। পুনরায় আবার বাঁ দিকে ঘুরছো, বাঁ দিক ঘুরছো মানে এদিকে 40 মিটার। সঙ্গে সঙ্গে তুমি বুঝেই গেছো এইটুকু 20, তাহলে আর এইটুকু আসবো, আর এইটুকু 20, টোটালে আমাদের 40 মিটার হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? আমার কথা একটু লেখাগুলো কষ্ট করে বুঝবা। বলছে তিনি এখন বাঁ দিকে ঘুরলেন এবং 5 মিটার পথ হাঁটলেন। আবার বাঁ দিকে ঘুরতে বলছে, তাহলে এবার বাঁ দিকে ঘোরা মানে কোন দিকে? এই দিকে। এইটুকু গেল ধরো 5 মিটার, তাই তো? অবশেষে তিনি তার বাঁ দিকে ঘুরে গেলেন। তাহলে এই দিকে হাঁটছিলে তুমি, বাঁ দিকে ঘুরলে মানে এইদিকে ঘুরবা, তাই না? এদিকে ঘুরবা, এবার ঘুরে হাঁটা শুরু করলে। এবার বলছে তিনি কোন দিক বরাবর হাঁটছে। কোন দিক হাঁটছো? এদিক কোন দিক? এদিক কোন দিক যাচ্ছ? এটা উত্তর দিক যাচ্ছ। বিষয়টা বুঝতে পারছো? সঠিক উত্তর অপশান 1। তাহলে খুব সহজে করবে। দেখো এই ধরনের এটাও কিন্তু সেম একই টাইপের প্রশ্ন, নিজেরা করবে। ঠিক আছে, এখানে সেই একই রকমভাবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ধরে নিবা। এগুলো সব ডিগ্রি হিসাবে দিয়েছে, মানে এই এক একটা হয় 90 ডিগ্রি, তাই তো? তুমি তো জানোই, খুব ভালো মতোই জানো 90 ডিগ্রি। তাহলে যতটুকু ঘুরতে বলবে ততটুকু তুমি করে একটা আন্দাজ করে নিবা। ঠিক আছে, এইটুকু 90 গেল, এদের দুটো মিলিয়ে 180 গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু হচ্ছে তুমি মাপ নিয়ে আর কি করবা। চলো দেখো, ঠিক 2-3টে রেখেছি প্র্যাকটিস করার জন্য। এটা নিয়ে অনেকের সমস্যা হয়, তাই আমি ভাবলাম এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিই। একই টাইপের প্রশ্ন। দেখো বলছে এ শহর বি শহরের উত্তর পশ্চিম অবস্থিত। কার উত্তর পশ্চিমে? বি শহরের উত্তর পশ্চিমে। সঙ্গে সঙ্গে বি কে এখানে ধরে নিবা। তাহলে বি এর উত্তর পশ্চিম কোনটা? তুমি সঙ্গে সঙ্গে বি এর উত্তর পশ্চিম মানে তুমি বলবা দাদা এই হচ্ছে উত্তর, এই হচ্ছে পশ্চিম, মানে এ হচ্ছে এই সব জায়গাতেই আছে, তাই তো? এবার এই এ আর বি এর সম্পর্কে আর কি কিছু প্রশ্ন আছে, আগে সেটা দেখবা। ডিসিতে যাওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে বি সম্পর্কে দেখছো। তা বি শহর সি শহরের পূর্বে, সি এর পূর্বে। তাহলে ধরো সি এর পূর্বে মানে সি এখানে রাখতে হবে, তবেই তো সি এর পূর্বে বি পড়ছে। বিষয়টা বুঝতে পারছো? যখন সি এখানে তুমি ধরলে, তার মানে সিকেই তুমি কেন্দ্রবিন্দু ধরে নিয়ে তার পূর্ব দিকেই বি রয়েছে। আমার কথা বুঝতে পারছো? কখনোই এখান থেকে বি এর এখান থেকে সি এর পূর্ব দিক খুঁজতে যাবা না। চলো আর কি এ বি সম্পর্কে কিছু আছে? আচ্ছা, সি সম্পর্কে দেখে নাও। সি সম্পর্কে আমরা সিকে বসিয়ে নিয়েছি এখানটায়। তো বলছে ডি শহর সি শহরের উত্তরে, সি এর উত্তর মানে এইসব জায়গায় ডি থাকবে। এবার ডি এখানেও থাকতে পারে, বিষয়টা বুঝতে পারছো? আমার কথা তুমি বুঝতে পারছো? তাহলে এবার তুমি ডি আর এর সম্পর্কে একটা সম্পর্ক খুঁজবা, দেখবা কিছু আছে নাকি। দেখো ডি শহর এ শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত। ডি শহর এ শহরের এর দক্ষিণ পূর্ব কোনটা? তুমি বলবা এই নিচে হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব। দক্ষিণ পূর্বতে রয়েছে আমাদের ডি, মানে ডি এই জায়গাটায় রয়েছে। বিষয়টা বুঝতে পারছো? দক্ষিণ পূর্বে এখানেও নয় এই পজিশনে। এগুলো আমার এখানে লেখা ভালো হচ্ছে না, তুমি কিন্তু বুঝবা। দেখো আর কি আছে, আর এটা পড়া বাকি আছে। দেখো এম শহর বি শহরের উত্তর অবস্থিত। বি এর উত্তর মানে এই পজিশনে এম থাকবে, তাই তো? কিন্তু এম এর সম্পর্কে আর কি কোনো কিছু আছে? দেখো বলে দিয়েছে যে এম শহর এ শহরের পূর্বে অবস্থিত। এ কোথায়? এইখানে কিন্তু এ, আর এর পূর্বেই তো এম রয়েছে, কোনো অসুবিধা নেই। বলছে বি শহরের সাপেক্ষে ডি এর অবস্থান। বি এই যে, ডি এই যে, তাহলে বি এর সাপেক্ষে ডি এর অবস্থান কোন সোজা পড়ছে? তুমি বলবো দাদা এই উত্তর, এই পশ্চিম, উত্তর পশ্চিমেই ডি পড়ছে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান 4, যে উত্তর পশ্চিম হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? নিচেটা কিন্তু নিজেরা করবা। চলো পরের টাইপ দেখো কি বলছে, ভালো করে পড়ো। বলছে প্রদত্ত কাগজটি ভাঁজ করো। ঠিক আছে, এটা দরকার নেই, তুমি এখান থেকে দেখো যে 7তলা ভবনে 7 জন ব্যক্তি রয়েছে। তা ABCD জি এর নাম দেওয়া হয়েছে সবচেয়ে। দেখো 7তলা ভবন মানে তলা, তো তুমি বুঝতেই পারছো যে বিল্ডিং আর কি। 7খানা তলা রয়েছে, সঙ্গে সঙ্গে তুমি এরকম এঁকে নিবা একটু কষ্ট করে। 1 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। ঠিক আছে, তা এবার বলছে দেখো যে
থেকে নিচের তলার সংখ্যা 1, হ্যাঁ সে তো হবেই। ও বলছে এর ওপরের তলার সংখ্যা 2 এবং এরপর পরপর হিসাবে ওপরে তলার সংখ্যা 7, মানে হ্যাঁ নিচের থেকে 1 করে ওপরে 7 পর্যন্ত ধরা হয়েছে। তা বলছে দেখো ডি এর বাস করা তলার নিচের তলার মাত্র 4 জন ব্যক্তি বাস করে, মানে ডি যে তলায় থাকে তার নিচে কেবলমাত্র 4 জনই থাকে। তাহলে তুমি এখানে বলবা তাহলে ডি 5 নম্বরে বসবে 1 জন 2 জন 3 জন 4 জনকে যদি ডির নিচে রাখতে হয় তাহলে ডি এখানে বসবে, কোথায়? এই পজিশনে, বুঝতে পারছো? বলছে সি এর বাস করা তলার নিচের তলায় মাত্র 2 জন ব্যক্তি বাস করে, তার মানে সির নিচে 2 জন থাকবে, 1 জন 2 জন থাকলো, তার মানে সি এই জায়গাটাই থাকবে, তবেই না সির নিচে 2 জন রয়েছে। বলছে বি সবচেয়ে নিচের তলায় বাস করেন, বোঝাই যাচ্ছে এই যে সব থেকে নিচের তলায়, এখানে একটু কষ্ট করে বোঝো, হ্যাঁ বাস নিচের তলায় বাস করেন। বলছে ই বাস করেন বি এর ঠিক ওপরে, ঠিক ওপরে, ঠিক ওপরে মানে কি তার ওপরেই, ঠিক ওপরে মানে তার উপরে, তার মানে ঠিক ওপরেই মানে বি আর ই এর মধ্যে কোনো গ্যাপ হবে না, ঠিক আছে? তা বি বাস করে, এই ই বাস করে বি এর ঠিক ওপরেই, তার মানে ই এই জায়গাটায়, ই এই জায়গাটায়। তা বলছে এফ যে তলায় বাস করেন তার ওপরে কোনো এক তলায় এ বাস করে, এফ যেখানে থাকে তার কোনো একটা তলায়, তাহলে এফকে তুমি যদি এখানেও রাখতে পারো কিন্তু তাহলেও একে এখানেও রাখতে পারো, অথবা এফকে এখানে রাখলে পরে একে এখানেও রাখতে পারো, ঠিক আছে? কিন্তু চলো আমরা এখানে বুঝতে পারছি না তাই এটা আমরা ধরলাম না, পরে দেখি কি তথ্য আছে। বলছে আবার আবার দেখো ভালো করে বলছে, লাইনটা পুরোটা আমরা পড়িনি। বলছে এফ যে তলায় বাস করেন তার ওপরে কোনো এক তলায় এ বাস করেন, যা আবার জি এ বসবাসকারী তলার নিচের কোনো এক তলা, মানে মানে ভালো করে বোঝো, এফ যে তলায় বাস করেন তার ওপরে কোনো একটা তলায় এ বাস করে, ঠিক আছে? কিন্তু এফ যেখানে বাস করেন তার আবার যা আবার কি জি এ বসবাসকারী তলার নিচের কোনো একটা তলা, মানে জি এর নিচেই থাকবে, বিষয়টা বুঝতে পারছো? জি এর নিচেই থাকবে হচ্ছে তোমার ওই এফ, কিন্তু কিন্তু তোমার হচ্ছে কিন্তু এফ এর ওপরে এ থাকবে, তার মানে তুমি বুঝেই গেছো এখানটাই এফ হবে, তাই না? যার উপরে এ রয়েছে আর এর উপরেই রয়েছে কি এ, দেখো যা আবার মানে এ বাস করে, যা আবার জি এর ওপরে জি এ বসবাসকারী তলার নিচের কোনো একটা তলা, তার মানে জি ওপরে থাকবে। আমার কথাটা তুমি ধরতে পারলে, এই জায়গাটায় কিন্তু অনেকে ধরতে পারবে না, বিষয়টা বুঝতে পারলে? তা বলছে 4 নম্বর তলায় কে বসবাস করে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তলায় এফ বসবাস করে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। আমার কথা কি বুঝতে পারলে তুমি? বোঝাতে কি পারলাম তোমায়? চলো পরে প্রশ্নটা নিজে করবা। তারপরে দেখো 5 নম্বর টাইপ, এই যে 7 জন বন্ধু, প্রত্যেকের উচ্চতা আলাদা, ঠিক আছে? লম্বা ঠম্বার দিক থেকে উচ্চতা আলাদা। তো ঠিক আছে 7 জন বন্ধু সম্পর্কে আগে দেখে নিই, ঠিক আছে? প্রথম লাইন দেখো, এইসব সমস্ত লাইন পড়তে পড়তে যেতে হয়, বসাতে যেতে হয়। বলছে দেখো ডব্লু এক্স এর থেকে লম্বা কিন্তু ভি এর থেকে বেটে, তাহলে ডব্লু এক্স এর থেকে লম্বা কিন্তু ভি এর থেকে বেটে। দেখো এক্স এক্স আমি নিচে করি, হ্যাঁ বাস নিচে করি, চলো ভালো হবে। তাহলে ডব্লু এক্স ভি, ডব্লু এক্স যদি এইটুকু হয় তুমি দাগ দিয়ে নাও, ঠিক আছে? এক্স যদি এইটুকু হয়, ডব্লু এক্স এর থেকে লম্বা, এক্স এর থেকে লম্বা কিন্তু ভি এর থেকে বেটে মানে ভি এরকম বড় হবে। চলো এইভাবেই করি, তাই না? তারপরে কি বলছে দেখো, বলছে ভি এর থেকে মাত্র 3 জন লম্বা, তার মানে ভি এর থেকে মাত্র 3 জন, তার মানে এখানে 1 জন 2 জন 3 জন যারা আছে তারা সবাই ভি এর থেকে লম্বা হবে, ঠিক আছে? এরা 3 জনাই ভি এর থেকে লম্বা হবে। বলছে দেখো টি ইবের থেকে লম্বা কিন্তু এস এর থেকে বেটে, টি ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বোঝো। দেখো মোট 7 জনের মধ্যে এখানে 3 জন হয়ে গেছে আর 4 জন আছে, তার মধ্যে বলে দিয়েছে যে টি ইবের থেকে লম্বা কিন্তু এস এর থেকে বেটে, ওয়াই সবার চেয়ে বেটে, তার মানে ওয়াই যদি সবার চেয়ে হয় তাহলে ওয়াই এই জায়গাটায় বসিয়ে তুমি বলবা এক্স এর থেকেও ছোট হবে ওয়াই, এটা তুমি পেয়ে গেছো। বাকি 3 জন এখানে বলবে, 3 জন কে কে, টি ইউ আর এস। তা বলছে টি ইউ এর থেকে লম্বা কিন্তু এস এর থেকে বেটে, মানে এস হচ্ছে সব থেকে লম্বা, আর টি ইউ এর থেকে লম্বা, এই জায়গা ইউ আর এই জায়গা টি বসাও, টি ইউ এর থেকে লম্বা, তার মানে ই ছোট। আর এদিকে দেখো এইভাবেই আমি করাচ্ছি এটা, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? চলো এবার আমাদের বলছে যে কতজন ব্যক্তি ইউ এর থেকে লম্বা, এই যে ইউ এর থেকে মাত্র কতজন, 1 জন 2 জন ব্যক্তি লম্বা, কয়জন? 2 জন ব্যক্তি, বুঝতে পারছো? কে এস আর টি, এরা 2 জন, এরা 3 জন তো আগেই বলে দিয়েছে যে এদের 3 জনের থেকে 3 জনের মধ্যে কিন্তু 3 জন লম্বা আছে, আর ওয়াই তো দেখেই নিলাম সব থেকে বেটে। বিষয়টা বুঝতে পারলে খুব সহজে কিন্তু এইভাবে করতে হবে, বা ছক টেনেও করতে পারো। চলো পরের টাইপটা একই রকম রেখেছি, এটা কিন্তু নিজেরা করবা। দেখো পরের টাইপ,
বলছে এখানে দেখো পড়ার কিছু নেই, শুধু এখানে দিয়ে দিয়েছে এই যে এরকমভাবে এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কোনটা আর কি একটা নিয়ম মানছে না, ঠিক আছে। তা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি যদি ভালো করে একটু লক্ষ্য করো, দেখো এখানে 7, 5, 9 আর 8, পাঁচের থেকে কি এসছে 136 এসছে, 7-এর থেকে 354 এসছে, 9-এর থেকে 742, 8-এর থেকে 523 এসছে। মানে ভালোই মতোই বুঝে যাচ্ছ যে এদের এই যে আগে যে সংখ্যাটা রয়েছে 5, 7, 9, 8 এদের ঘনর সাথে কিছু একটা যোগ হয়েছে। 7-এর ঘন 343, তাই তো? তাহলে আছে কত 354, মানে কত যোগ হয়েছে বস? 11 যোগ হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? দেখো তো 5-এর ঘন হচ্ছে কত, 5-এর কিউব করলে হয় 125, 125 আর 11 যোগ করলে 136, বাহ, তার মানে এই দুটো ঠিক আছে। দেখো 9-এর ঘন করলে কত 729, 729 আর 11 কোনোদিন 42 হয় কি? 29 আর 11 কি 42 হয়? হয় না, মানে 9-টাই ভুল। বিষয়টা বুঝতে পারছো? 8-এটা দেখো 512 আর 11 যোগ করলে কিন্তু 12 আর 11 যোগ করলে 23 আসছে, মানে এই যে তোমার 9-এরটা ভুল। বিষয়টা বুঝতে হলে এইভাবে তোমাকে দেখে নিতে হবে যে এখানে আমি কি করে বুঝলাম, তুমি কি করে বুঝবে? তুমি দেখছো যে প্রথম যে সংখ্যাটা এমন সংখ্যা রয়েছে তার সাথে পয়টার কী সম্পর্ক হতে পারে। যদি এখানে 35 থাকতো তাহলে তুমি বলছো যে 5-এর সাথে এই 7-এর সাথে 5 গুণ করে তোমার 35 আসলো। বিষয়টা বুঝতে পারছো? যদি শুধু 35 থাকতো, এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। দেখো পরেরটা দেখো, এবার কিন্তু তোমাকে বুঝতে হবে। যেমন দেখো 600, 120, 24 এমন কি আছে। এখানে দেখো 400, এখানে হচ্ছে তোমার 80, এখানে 14, মানে এদের মধ্যে কমছে, মানে তুমি এই দিক থেকে ধরলে বলবা কিছু একটা গুণ করে করে বাড়ছে, আর এই দিক থেকে ধরলে কিছু ভাগ করে করে কমছে। 600কে কত দিয়ে ভাগ ঠাক করলে এই তোমার হচ্ছে 120 আসে, একে আবার কত দিয়ে ভাগ ঠাক করলে এত আসে, বা বলতে পারো এই 24 সাথে কত গুণঠুন করলে 120, তার সাথে সেই একই সংখ্যা গুণ করলে কি এটা আসে। বিষয়টা বুঝতে পারছো? এইভাবে নিজেরা কিন্তু করবা। চলো পরের টাইপটা দেখো। বিবৃতির সিদ্ধান্ত কিছুই না, শুধু ঠিক করে পড়বা আর ভেনচিত্রটা ঠিক করে আঁকবা। দেখো সকল পাখি হয় কাক, দাদা এই সকল কথাটা যার সাথে লেখা থাকবে তুমি একটা জিনিস বোঝো, এখানে কি কি আছে, এই বাক্যটার মধ্যে কি আছে? পাখি আর কাক আছে। তাহলে পাখি একটা গোল হবে, কাক একটা গোল হবে, দুটো গোল হবে, তাই তো? ভেনচিত্র এইভাবে তো আঁকে। এবার কথাটা হচ্ছে কে ছোট হবে কে বড় হবে, কার মধ্যে কে ঢুকবে, সেইটাই অনেকে বুঝতে পারে না। তা তুমি মাথায় রাখবে সকল কথাটা যার সাথে থাকে সেই হয়ে যায় ছোট গোল, আর যেটাই পরিণত হচ্ছে সেইটা বড় গোল। তাই বলছে সকল পাখি, এই পাখি সকল পাখি হয় কাক, মানে কাকের মধ্যে পাখি ঢুকে থাকবে। বিষয়টা বুঝতে পারছো? তারপরে বলছে কোনো কোনো কাক হয় টিয়া, কোনো কিছু কিছু বললে পরে এই কাকের কিছুটা বা কোনো অংশটা তুমি জোড়বা, খালি কোনো কাক হয় টিয়া, এখানটায় টিয়া। এবার অনেকে বলবে দাদা তুমি এইভাবে নিলে, এইভাবেও তো নিতে পারতে, এইভাবে কেন নিলাম না? কারণ আমাদের বিবৃতি যা বলবে আমরা সেইটাই মানবো, এক্সট্রা করে কিছু করতে যাব না। বিবৃতিতে বলে যে ভালো করে বোঝো যে কোনো কাক হয় টিয়া, এখানে কোনো কাক টিয়া হচ্ছে, কিন্তু তার সাথে কোনো পাখিও টিয়া হয়ে যাচ্ছে। কখনোই বিবৃতিতে বলিনি যে কোনো কাক ও পাখি দুটোই টিয়া, সেটা কিন্তু কখনো বলিনি। সেই জন্য আমরা এক্সট্রা করে জুড়তে যাব না, তাই আমরা এরকম লিখবো যে কোনো কাক হয় টিয়া। তারপরে বলছে কোনো কাক নয় পায়রা, এই তো বস কাক, এই কাকের সাথে পায়রার কোনো সম্পর্কই থাকবে না, কাকের সাথে পায়রার কোনো সম্পর্কই থাকবে না, এই হচ্ছে পায়রা। অনেকে যদি বলো এই জায়গাটাও রাখলেও তো দাদা কাকের সাথে পায়রার সম্পর্ক থাকছে না, কিন্তু হবে না। আমরা টিয়ার সাথে কেন ঠকাবো? কারণ টিয়ার সাথে ঠকানোর কথা কিছু বলিনি, শুধু বলে দিয়েছে কোনো কাক নয় পায়রা, তাই আলাদা হয়ে যাবে। সিদ্ধান্তে চলে আসি 1 নম্বর। বলছে কোনো টিয়া নয় পায়রা, টিয়া কই? এই যে টিয়া, এই যে পায়রা। এবার তুমি আমার একটা জিনিস বোঝো, তুমি আমার একটা জিনিস বলো, বিবৃতিতে কি কোথাও বলে দিয়েছে? যে বিবৃতিতে কিন্তু কোথাও বলেনি যে টিয়া আর পায়রার কোনো রকমের কোনো সম্পর্কের কথা বিবৃতিতে বলেনি। এই দেখো ওরা যা বলেছে যে কোনো কাক নয় পায়রা, আমরা যদি এখানেও বসাতাম এই পায়রাকে তাও হলো কিন্তু এটা সঠিক হতো, কিন্তু আমরা বসালাম না, কারণ কি বিবৃতিতে কোথাও বলেনি। তাই ঠিক একই রকমই এখানে কখনোই বলেনি টিয়া আর পায়রার সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখানে বলেনি, অর্থাৎ তুমি এখানে কিন্তু এইটা সিদ্ধান্ত সঠিক নিবা না। বিষয়টা আমার কথা বুঝতে পারছো? বলছে কোনো পাখি হয় টিয়া, এই তো দাদা পাখি, আর এই হচ্ছে টিয়া। কোথায় ঠেকেছে? কোথাও কি ঠেকেছে? এটাও আমরা সত্য নেব না। তাহলে এখানে কি হবে? এখানে বলবো দাদা 1 অথবা 2 কোনোটাই কিন্তু অনুসরণ করে না, 1 অথবা 2 কোনোটাই অনুসরণ করে না, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে এইভাবেই কিন্তু এগুলো করতে হবে। চলো পরের প্রশ্ন রেখেছি, এটা কিন্তু তোমরা নিজেরা করবা। দেখো তারপরে প্রশ্ন, পরে 8 নম্বর টাইপটা দেখো এগুলো সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি পারলে পরে লিখে নিবা, না হলে পরে স্ক্রিনেই কিন্তু করবা। দেখো কি আছে আমি একটু লিখে নিই, L-M-B ড্যাশ ড্যাশ। এখানে দেখো এখানে কিন্তু মাঝে একটা গ্যাপ হয়নি, মানে এখানে দাগটা বড় দেখে বুঝতেই পারছো, এখানে কিন্তু ড্যাশ ড্যাশ আছে, ঠিক আছে? GM-OL ড্যাশ, তারপরে আছে M
তারপরে বি, তারপরে ও। এবার প্রথম তোমার করণীয় কি, তুমি গুনে নিবা মোট কতগুলো এখানে অক্ষরের কথা বলা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই 15কে আমরা ভাঙবো কীভাবে ভাঙা যায়, সঙ্গে সঙ্গে বলবা দাদা 3খানা 5 করা যায়, তাহলে 5টা করে ভাঙবো। 1 2 3 4 5টা, মানে এই পর্যন্ত একটা পার্ট, 1 2 3 4 5 এই পর্যন্ত একটা পার্ট। বুঝতে পারলে আমার কথা? এবার তুমি মেলাও, দেখো প্রথমে এল, তাহলে এই ঘরে এল হবে, তাহলে এই ঘরেও এল রয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখে 2 নম্বর পার্টটা দেখে বুঝতে পারছো এখানে জি আছে, তার মানে এখানে দাদা জি হবে, তাই না। তারপরে প্রথম পার্ট দেখে তুমি বুঝতে পারছো এখানে এম আছে, মানে তাহলে এখানে আমাদের 3 নম্বরেও এম আছে, ঠিক আছে। 4 নম্বরে বি আছে, তাহলে এখানে বি হবে, এখানে ও আছে, তার মানে এখানে ও হবে, মিলেই তো গেল। তাহলে এখানেও কি হবে, তাহলে আমাদের কি হলো, এল জি এম বিও, এল জি এম বিও। তাহলে আমরা কি বসালাম, জি বসালাম, আর কি ও বসালাম, জি বসালাম, ও বসালাম, আর কি বসালাম, এইটাই তো। নিচে তো সবারই দাগ দেওয়া হয়ে গেল, এল জি ও। দেখো জিও দিয়ে যদি তুমি দেখো অপশান একই রয়েছে, বিষয়টা বুঝতে পারছো। আমি এখানে দাগগুলো মানে সবার নিচে দাগ টেনে দিয়েছি বলে নিজে বুঝতে পারছি না। এই কিন্তু আমরা প্রথম দুটো তো মনে আছে যে জিও হলো, তার মানে জিও হলো মানে একটাই অপশানে আছে, বুঝতে পারছো। অপশান 1 আমাদের সঠিক উত্তর। নিজেরটা ঠিক একই রকমভাবে করে নিবা। চলো পরের টাইপটা দেখি। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, এই যে এরকমভাবে একাধিক সংখ্যা চিহ্ন অক্ষর দিয়ে দেবে, দিয়ে নিচে প্রশ্নে কি বলছে তুমি সরাসরি সেখানে চলে যাও। বলছে দেখো যে এই রকম কয়টি সংখ্যা আছে, কিসের কথা বলছে, সংখ্যা বলছে দাদা এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলির ঠিক আগে একটি সংখ্যা থাকবে, মানে সংখ্যার আগে সংখ্যা থাকবে, সংখ্যার আগে সংখ্যা থাকবে, এবং ঠিক পরে একটি চিহ্ন থাকবে। তার মানে তুমি বুঝে গেলে সিরিজটা কেমন হলো, সংখ্যা সংখ্যা চিহ্ন, সংখ্যা সংখ্যা চিহ্ন। বুঝতে পারলে? তাহলে দেখো সংখ্যা সংখ্যা চিহ্ন কোথায় আছে, এভাবে দাগ টানতে যাও, সংখ্যা সংখ্যা চিহ্ন, এই যে সংখ্যা সংখ্যা চিহ্ন একটা তো হলো, আচ্ছা সংখ্যা হলো না, সংখ্যা হলো না, এই যে সংখ্যা সংখ্যা চিহ্ন এখানে হচ্ছে, মানে 7 9 @ দিয়ে, বুঝতে পারছো, সংখ্যা সংখ্যা চিহ্ন দুটো হলো। আর হচ্ছে কি, হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, এই যে সংখ্যা সংখ্যা চিহ্ন এই একটা হচ্ছে, আর হচ্ছে কি, আর হচ্ছে না, কয়টি, 3টে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সহজেই কিন্তু করতে পারবে, কিছু না, শুধু চোখ কান খোলা রেখে মানে ভালো করে দেখতে যাবা। অনেকে কিন্তু ভুল করে ফেলে, ইজি প্রশ্ন ভুল করে নিজেরা করবা। নিচেরটা চলো, আয়না দেখো, মিরর ইমেজ, চলো সঙ্গে সঙ্গে বলবা দাদা এই যে এখানে এইভাবে একটা দর্পণ রাখা হয়েছে, আর এই যে লেখাটাকে উল্টে দিলে পরে দর্পণে কি হয়, দর্পণে সবসময় মাথায় রাখবার, দর্পণে কি হয়, লেফট রাইট হয়ে যায়, মানে ডান দিক বাঁ দিক হয়ে যায়, বাঁ দিক ডান দিক হয়ে যায়, তাই না। তাহলে সঙ্গে সঙ্গে এটা উল্টে যাবে, তাই না। এসটা তাহলে উল্টে যাবে, এসটা কী হবে, উল্টে যাবে, মাথায় রাখবা। তাহলে দেখো এসটাকে যদি তুমি উল্টে দাও, এখানে এইভাবে থাকলে পরে এটা উল্টে যেত, মানে ডান দিক বাঁ দিক হতো, বাঁ দিক ডান দিক হতো, ঠিক আছে। কিন্তু এখানে উল্টে দিয়েছে, এটা জল প্রতিবিম্বের মতো হয়ে গেছে, তাই না। জল প্রতিবিম্ব মানে ওপর নিচে পাল্টি খায়, তাহলে পাল্টি খাওয়াই দাও। এস আছে, সবারই এস আছে। আচ্ছা এনটা দেখো, এন এখানেও ঠিক আছে। এমটা দেখো, এম সেম দিয়ে দিয়েছে, সমান সমান, এম পাল্টে খাওয়ায়নি, তাই না। তার মানে একটা ভুল আমরা বার করে ফেলেছি। তারপরে দেখো ডব্লুটাও পাল্টে খেয়েছে কি, হ্যাঁ পাল্টে খেয়েছে, 3টে অপশানেই পাল্টে খেয়েছে। ডিটা দেখো, ডিটা এখানে দেখো সেম ডি দিয়েছে, হবে না, এখানেও দেখো সেম একই রকমের, ঠিক আছে, এইটা হবে। বস 1 মিনিট দেখে নাও, ডি পাল্টি খেলেও তো সেমই থাকছে, তাই না, এইটা হবে না, 3এরটা হবে না, কারণ এরকম থাকলে ডি পাল্টি খেলেও এরকমই হয়ে যায়, তাই না। তাহলে এটা হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে এনটা দিয়েই আমরা তফাৎ বুঝতে পারবো। এন যদি তুমি, এন আছে এরকম, তাহলে এনকে যদি তুমি পাল্টি খাইয়ে দাও, এনকে পাল্টি খাইয়ে দিলে কেমন হবে, দেখো এনকে যদি পাল্টি খাইয়ে দাও তাহলে চিহ্নটা আমাদের এরকম হয়ে যাবে, কেমন হবে, এরকম হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখানে বলবা অপশান 4 তো হবে না, অপশান 2 আমাদের সঠিক হতো। মানে এগুলো নিজেকে দেখে করে নিতে হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আরেকটা প্রশ্ন আমি দিয়েছি, নিজেরা প্র্যাকটিস করবা। দেখো পরের টাইপটা দেখো, ভালো টাইপ। একটি বিবৃতির পরে 2টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটা সত্য তা তোমাকে সন্ধান করতে বলছি। দেখো এই ধরনের বিবৃতির সিদ্ধান্ত তুমি কিভাবে করবে, খুব সহজ জিনিস, একটু বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে বুঝে নাও। দেখো তোমাকে কতগুলো চিহ্ন সম্পর্কে জানতে হবে দাদা। এই যে একটা চিহ্ন দিলাম, এটার নাম কি, গ্রেটার দ্যান। এই চিহ্নটার নাম কি, লেস দ্যান। এটা হচ্ছে ইকুয়াল, মানে সমান চিহ্ন। এবার এই গ্রেটার দ্যানের নিচে কখনো দেখবে এরকম দাগ থাকবে, তাহলে সেটাকে বোঝায় গ্রেটার দ্যান ইকুয়াল। ঠিক একই রকম লেস দ্যানের নিচে যদি দাগ থাকে, লেস দ্যান ইকুয়াল। বুঝতে পারছো? চিহ্ন সম্পর্কে তোমার ধারণা হলো। এবার সমান চিহ্ন কখন বসে, দুদিকে যদি সমান থাকে তখন এদিকেও 5 এদিকেও 5, তাহলে তখনই তুমি এই দুটো সংখ্যার মাঝে সমান চিহ্ন বসাতে পারবা, তাই তো বস। ঠিক একই রকমই যদি আমি বলি এদিকে 6 রয়েছে, এদিকে 3 রয়েছে, তাহলে এর মধ্যে তুমি কোন চিহ্নটা বসাবা বলো, এই 3টের মধ্যে কোন চিহ্ন বসাবা,
সঙ্গে সঙ্গে তুমি বলবা 3-এর থেকে 6 বড়, অথবা এদিকে বলতে পারো যে 6-এর থেকে 3 ছোট। তার মানে তুমি এখানে কি বসাবা, তুমি এখানে কিন্তু গ্রেটার দ্যান বসাবা। মানে এই হাঁ মুখটা সবসময় বড় সংখ্যার দিকে বসে, মানে যে বড় তার দিকে বসে, তাই তো? ঠিক একই রকমই যদি আমি এদিকে বললাম যে 4 রয়েছে, এদিকে 7 রয়েছে, তাহলে এর মধ্যে তুমি কি চিহ্ন বসাবা বলো? সঙ্গে সঙ্গে তুমি এখানে লেস দ্যান বসিয়ে দিবা, মানে তুমি বলবা 7-এর থেকে 4 ছোট, অথবা 4-এর থেকে 7 বড়, যে কোনো একটা কিছু তুমি বলতে পারো। সেই সম্পর্কেই আমাদের এই তথ্যগুলো। দেখো এ বি সি, ভালো করে বুঝবে, এদের মাঝে আমি এই চিহ্ন দিলাম, এই চিহ্নটার নাম কি? গ্রেটার দ্যান, ঠিক আছে? চিহ্ন ফিহ্নর নাম মাথায় না রাখলেও হবে। তাই এখান থেকে আমি যদি এই দিক থেকে ধরি, আমি যদি বলি কি বলবো, আমি বলবো সি এর থেকে বি বড়। কেন বড়? কারণ হা মুখটা বি এর দিকে আছে, বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা বলবো সি এর থেকে বি বড়। আবার বলবো বি এর থেকে এ বড়। ভালো করে বোঝো, সি এর থেকে বি বড়, বি এর থেকে এ বড়। তাহলে আমরা কি এটা বলতে পারি যে সি এর থেকে এ বড়? সরাসরি কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। আমার কথা বোঝো, সি এর থেকে বি বড়, বি এর থেকে এ বড়, তাহলে সি এর থেকে অবশ্যই এ বড়। কেমন? এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়ালও থাকতো, তাও কিন্তু আমরা সরাসরি বলতে পারতাম যে সি এর থেকে এ বড়। কেন? কারণ সি এর থেকে বি তো বড়, সি এর থেকে বি তো বড়। এবার বি থেকে এ বড় হোক অথবা সমান হোক, বড় হোক অথবা সমান হোক, তাও কিন্তু আমরা বলতেই পারবো যে সি এর থেকে এ বড়। বিষয়টা বুঝতে পারছো আমার কথা? ঠিক একই রকমই তুমি যদি চিহ্নটা ঘুরিয়ে দিতে, এইভাবে লিখতে, লেস দ্যান দিয়ে লিখতে এ বি সি, তাও কিন্তু সেই একই জিনিসই, যে তুমি বলবে সি এর থেকে বি ছোট, বি এর থেকে এ ছোট। এবার এখানে যদি তোমার ইকুয়াল থাকতো, তাহলে তুমি বলতে কি সি এর থেকে বি ছোট অথবা সমান, বি এর থেকে এ ছোট। তার মানে সি এর থেকে কিন্তু এ ছোট হয়ে যাবেই যাবে। কারণ আমার কথা বোঝো, এরা দুজনা যদি সমান অথবা বি এর থেকে সি বড় হোক, অসুবিধা নেই, কিন্তু এই বি এর থেকে তো এ ছোট। এবার যদি দুজনা সমানও হয়ে যায়, তাও তো সেই সি এর থেকে এ তো ছোটই থাকছে। আমার কথা কি বুঝতে পারছো? চলো প্রশ্নের মাধ্যমে বিষয়টা বুঝবে। আর একটা জিনিস আমি বলি, আর একটা জিনিস বলা হয়নি, শুনে নাও। ধরো এরকম থাকলো এ বি সি, এদের মাঝে এরকম দুটো পৃথক চিহ্ন চলে আসলো। পৃথক মানে কি? পৃথক মানে হচ্ছে দুটো লেস দ্যান গ্রেটার দ্যান চলে আসলো, অথবা লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল চলে আসলো। তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা কি টানবে? তুমি এখান থেকে কি বলবে? দাঁড়াও, দেখো, তুমি এখান থেকে কি বলবে? বলবে দাদা সি এর থেকে বি ছোট, আর এখানে বলবে বি এর থেকে এ বড়। তাহলে সরাসরি সি এর সাথে এর সম্পর্ক কি হবে? সি এর থেকে এ ছোট হবে, বড় হবে না সমান হবে? মাথায় রাখবে, এমন দুটো সংখ্যা বা লেটারের মধ্যে তুমি সম্পর্ক খুঁজছো যাদের মাঝে দুটো ভিন্ন চিহ্ন চলে এসেছে, লেস দ্যান গ্রেটার দ্যান দুটোই আসছে, তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক জিন্দেগিতে হবে না। তাদের মধ্যে আমরা কোনো সম্পর্ক বার করতে পারবো না। আমরা বলতেও পারবো না যে ছোট, আমরা বলতেও পারবো না বড় অথবা সমান, কিচ্ছু বলতে পারবো না। কেমন? চলো প্রশ্নের মাধ্যমে বিষয়টা বুঝে নাও। দেখো আমি একটু এখানে টুকে নেওয়ার চেষ্টা করি, একটু সময় নিয়ে বুঝে নাও। দেখো বস, একবার বুঝবে অ্যাপ্লাই করবে 1000 বার। কেমন? একবারই ভালো করে বুঝে নাও এগুলো। আচ্ছা, তারপরে দেখো ডির পরে আছে গ্রেটার দ্যান ইকুয়াল এফ। ঠিক আছে, বুঝতে পারছো তো? প্রথমে সিদ্ধান্ত বলছে যে সি এর থেকে এফ ছোট। এই যে দাদা সি, এই যে দাদা এফ, সি এর থেকে এফ ছোট, সি এর থেকে ডি ছোট, ডি এর থেকে ই ছোট, ই এর থেকে এফ ছোট। অর্থাৎ সরাসরি আমরা সি এর থেকে এফ ছোট বলতে পারি, অবশ্যই বলতে পারি না? তাহলে 1 নম্বর সিদ্ধান্ত কিন্তু সত্য হয়ে গেল। 2 নম্বর সিদ্ধান্ত বলছে তুমি এদিক থেকেও ধরতে পারো যে ডি এর থেকে এ ছোট, অথবা তুমি এইভাবেও বলতে পারো যে হচ্ছে কি ডি এর থেকে এ বড় বলতে পারো, বা বলতে পারো যে এর থেকে ডি ছোট। যেভাবে খুশি উল্টে পাল্টে বললেই হলো, তুমি এখানে মিল করতে পারলেই হবে। তুমি বললে দাদা এর থেকে ডি ছোট, এই যে এ, এই যে ডি, এই এ আর ডি এর মাঝে সম্পর্ক খুঁজবো, আর আমরা দেখতে পাচ্ছি এর থেকে ডি ছোট, এর থেকে বি ছোট, বি এর থেকে সি ছোট, সি এর থেকে ডি বড়। এটা কি চিহ্ন? এটা কিন্তু গ্রেটার দ্যান, মানে বড় বোঝাচ্ছে, ডি এর থেকে সি বড়। আর আমি বারবার করে বলে দিয়েছি যে এমন দুটো সংখ্যা বা লেটারের মধ্যে সম্পর্ক খুঁজছো যাদের মধ্যে দুটো ভিন্ন চিহ্ন পড়ে যাচ্ছে, লেস দ্যান গ্রেটার দ্যান দুটোই পড়ছে, সে যেখানেই পড়ুক। তাহলে কিন্তু বস এদের মধ্যে কোনো সম্পর্ক আমরা খুঁজতে পারবো না। আমরা কখনোই বলতে পারবো না এর থেকে এ ছোট বা বড় বা সমান, কিচ্ছু বলতে পারবো না। অর্থাৎ এখানে 2 নম্বর সিদ্ধান্ত আমাদের সঠিক নয়। ওরা বলেই দিয়েছে, দেখো ওরা কিন্তু একদম কনফার্ম বলছে যে ডি কি ছিল, হ্যাঁ দেখো ওরা বলছে যে ডি লেস দ্যান এ, মানে ডি এর থেকে এ ছোট, কনফার্ম বলছে। আমরা কনফার্ম কোনোদিন বলতে পারবো না। তাহলে শুধুমাত্র এক সিদ্ধান্ত 100। দেখো বিষয়টা বুঝতে হবে। বিষয়টা বুঝতে পারলে তো? তুমি যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। নিজে করো তো, এটা নিজে করো, নিজে অ্যাপ্লাই করো, আমাকে জানাও সঠিক উত্তর কী হবে। চলো পরের টাইপটা দেখো।
কিছুই না, একদম সিম্পল। এরকম প্রশ্ন প্রত্যেকটা তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে প্রত্যেক শিফটে এসেছে, ঠিক আছে, এবং যে কোনো চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমার থাকেই। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তোমার এই লেটারগুলো তুলে দিয়ে চিহ্ন বহাতে হবে। দেখো 66, তারপরে এ মানে হচ্ছে বলছে গুণ 3, আর ডি মানে বলছে ভাগ, ভাগের পরে আছে 11, 11-র পরে আছে বি, বি মানে কি বস, বি মানে হচ্ছে যোগ, যোগের পরে 43, 43-এর পরে সি, সি মানে হচ্ছে দাদা বিয়োগ, বিয়োগের পরে 48, 48-এর পরে আছে দাদা ডি, ডি মানে হচ্ছে ভাগ, ভাগ 12, ভাগ ভাগ 12। সঙ্গে সঙ্গে আগে বদমাস রুল ফলো করবা, আগে ভাগের কাজ করবা। দেখো 12 দিয়ে 48কে ভাগ করে কথা হয় 4 × 48, তাই তো? এইটুকুর কাজ আমাদের হয়ে গেল। ঠিক একই রকমই এখানে দেখো, 3/11, মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ভাগ মানে তো নিচে বাই 11, এবার 11 দিয়ে 6 3 6 18 হচ্ছে, তাই না? তাহলে এদিকে 18 আর এদিকে 4, 18 আর 4 কত, সঙ্গে সঙ্গে হলো 22, তাহলে 22 আমাদের যোগ করতে হবে, এটা কিন্তু 11 হয়ে গেছে, তাই না? তাহলে 43-এর সাথে যদি তুমি 22, সরি 1 মিনিট, 1 মিনিট, এখানে দেখো এই বিয়োগ চিহ্ন আছে কিন্তু, হ্যাঁ, মানে এটা 4 বিয়োগ আছে, তাহলে ওদিকে 18 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14, 14 আর তুমি হচ্ছে এই 43 তো এখানে রয়েই গেছে, 14 আর 43 যোগ করলে হয় দাদা 57, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে হবে, চিহ্নগুলো ভালো করে দেখবে, আমার এখানে লেখাগুলো ঠিকঠাক উঠছে না বলে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই আর কি। পরের টাইপটা দেখো, পরেরটা নিজেরা করবে। বলছে যদি এই যে সংখ্যাটি দিয়েছে, এই সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত সংখ্যার বাঁ দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার যোগফল কত? সিম্পল ব্যাপার, কিচ্ছু না, শুধুমাত্র তোমাকে বুঝতে হবে যে কার কার সঙ্গে কি করতে বলেছে। বলেছে যেগুলো বিজোড় অঙ্ক তাদের সঙ্গে 1 যোগ করো, আর যেগুলো জোড় অঙ্ক তাদের থেকে 2 বাদ দাও। সঙ্গে সঙ্গে বলবা 5 একটা বিজোড়, মানে 1 যোগ হবে 6 হলো, 6 একটা জোড় মানে 2 বাদ দিয়ে 4, 1 একের সঙ্গে তুমি বলবা 1 যোগ করে 2, 3 একটা বিজোড় মানে 1 যোগ করবো, তাহলে হয়ে যাবে 4, 7-এর সাথে 1 যোগ করে 8, বুঝতে পারছো? তবে দেখো 4-এর থেকে 2 বাদ দিলে 2, 2-এর থেকে 2 গেলে 0, 6-এর থেকে 2 গেলে বলবা 6-এর থেকে 2 গেলে হয় 4, 7-এর সঙ্গে 1 যোগ করে 8, 8-এর থেকে 2 বাদ দিলে 6, হয়ে গেল আমাদের সাজানো কথা মতো, ওরা যা বলেছে তাই করলাম। এবার বলছে বাঁদিক থেকে তৃতীয়, এই হচ্ছে তোমার বাঁদিক, এটা ডান দিক, বাঁদিক থেকে 1 2 3 নম্বরে পড়ছে 2, আর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে পড়ছে 8, তার মানে বুঝতেই পারছো এদের যোগফল কত হবে? 10। খুব সহজেই তুমি বলবো অপশান 1 আমাদের সঠিক উত্তর। পারবে? নিচেরটা করো, করে আমাকে জানাও। দেখো পরের টাইপটা দেখো, বলছে প্রদত্ত প্রশ্নটি অধ্যয়ন করুন এবং সিদ্ধান্ত নিন নিচের কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। এই যে দাদা একটা প্রশ্ন দিয়েছে, এবার এই প্রশ্নেও আমাদের যেটা জানতে চাইছি সেটা আমরা দেখব কোন বিবৃতিটা আমাদের মানে জানা থাকলে পরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে? মানে কোন বিবৃতিটা জানা থাকলে, নাকি দুটোই জানলে পরেই আমরা উত্তর দিতে পারবো না, কোনোটা থেকেই বার করা যাবে না, সেটাই তোমাকে আর কি জানতে চাইছে। বিষয়টা বুঝতে পারছো? দেখো কি বলছে, বলছে যে এই যে PQWVS তাদের ওজন অনুযায়ী অধক্রমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অধক্রমে মানে কি? অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট ওরা দাঁড়িয়ে আছে। মাঝখানে কে দাঁড়িয়ে আছে সেটা আমাদের বার করতে হবে বিবৃতি পড়ে। 1 নম্বর বিবৃতি বলছে পি এসের থেকে ভারী, পি এসের থেকে পি যদি ভারী হয়, আমি দেখো তুমি বুঝতেই পারছো, তাহলে ভারীগুলো এই দিকে বসবে, তাই না, আর হালকাগুলো এই দিকে বসবে। তা সঙ্গে সঙ্গে বলবা তুমি পি যদি এসের থেকে ভারী হয় তাহলে পি এসের এই পাশে হবে। তারপরে বলছে এবং ভি এসের থেকে হালকা, ভি যদি এসের থেকে হালকা হয় তাহলে ভি এই পাশের দিকে কোনো একটা জায়গায় বসবে, এসের এই পাশে, তাই না? হালকাগুলোকে আমি এইদিকে রাখছি, ভারীগুলোকে আমি এই দিকে রাখছি, বুঝতে পারছো আমার কথা? তারপরে দেখো, তাহলে এই যে প্রথম সিদ্ধান্ত থেকে তুমি কি এই 5 জনের মধ্যে বলতে পারবা এদের মাঝখানে কি আছে? বলতে পারবা কি? শুধুমাত্র প্রথম সিদ্ধান্ত পড়ে আমরা কিন্তু এটা বলতে পারবো না। চলো দেখি দ্বিতীয় সিদ্ধান্তটা পড়ে নিই, দ্বিতীয় বিবৃতিটা পড়ে নিই। হ্যাঁ, বলছে যে কিউ পি এর থেকে ভারী, পি এর থেকে কিউ ভারী, ভারী মানে এইদিকে আসবে, তাই না? এবং ডব্লু ভি এর থেকে হালকা, ভি এর থেকে ডব্লু হালকা মানে ডব্লু এই দিকে যাবে, তাই তো? তাহলে এবার দেখো তুমি বুঝেই গেছো যে 5 জন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দুটো বিবৃতি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বলতেই পারবো যে মাঝখানে কে পড়বে, মাঝখানে এস পড়বে। তাহলে আমাদের দুটো বিবৃতিরই প্রয়োজন, এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমাদের দুটো বিবৃতিরই প্রয়োজন। তুমি বলবে এখানে বিবৃতি 1 ও 2 উভয়ই হলো যথেষ্ট। আমার কথাটা কি বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা নিজেরা করে নিয়ে দেখো পরের টাইপ চলে আসি। 15 নম্বর টাইপ কি বলছে এখানে, তো এগুলো তো তুমি জানোই। কি বলছে দেখো, এ যোগ বি মানে এ হলো বি এর ভাই। মাথায় রাখবা আগের জন পরের জনার সাথে সম্পর্কিত, আর এই যে এখানে ভাই মা বোন যেটা লেখা থাকবে সেটা হয়ে যাবে কে? সেই আগের জন হয়ে যাবে। কি বললাম?
আমার কথাটা ভালো করে বোঝো। বলছে এ যোগ বি, মানে এ হলো বি এর ভাই। কার ভাই? বি এর ভাই। তাহলে এখানে ভাইটাকে কে ছেলে, কার মাথায় প্লাস বসাবা? এর মাথায়। মানে এখানে যে জিনিসটা লেখা থাকবে সেটা হয়ে যাবে আগের জন। আমার কথা বুঝতে পারছো? চলো তাহলে দেখো, পি ভাগ কিউ। পি হলো ভাগ, মানে কি বোঝায়? বস এই জায়গাটা, হ্যাঁ ভাগ হবে, হ্যাঁ ভাগ মানে বোঝায় যে, কারণ যোগ তো এখানে আছেই, তাহলে এটাই ভাগ হবে। ভাগ মানে বোঝায় যে, ভাগ মানে কি বোঝায় দেখো, যে এ হলো বি এর স্ত্রী, তার মানে পি হলো কিউ এর স্ত্রী। কিউ এর, কার? কিউ এর স্ত্রী হচ্ছে পি, তাই মাইনাস চিহ্ন, ডবল দাগ। কেন ডবল দাগ? কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে ডবল দাগ দিবা, আর যে মহিলা মানুষ হলে পরে মাইনাস, পুরুষ মানুষ হলে প্লাস। তাহলে এ যদি স্ত্রী হয় তাহলে এ তো অবশ্যই পুরুষ হবে, তাই না? বুঝতেই পারছে, প্লাস হবে। এবার দেখো কিউ আর আর এর মধ্যে গুণ চিহ্ন। গুণ চিহ্ন মানে বলে যে আগের জন পরের জনের বাবা, তার মানে এই কিউ হলো আর এর বাবা। কার বাবা? আর এর বাবা হলো কিউ, তাই না? তারপরে দেখো আর আর এস এর মধ্যে যোগ আছে। যোগ মানে কি বোঝায়? যোগ মানে ভাই বোঝায়। মানে এস এর ভাই হলো আর, মানে আগের জন হচ্ছে আর ভাই, তার মানে এস এর ভাই হলো আর। এস এর মাথায় তুমি যোগ দিলে। এস আর টি এর মধ্যে মাইনাস। মাইনাস মানে মা, তাই বলছে যে আগের জন পরের জনের মা, মানে টি এর মা এস। কার মা? টি এর মা এস। এই গেল। এবার বলছে পি টি এর কে হয়? কার? টি এর কে হয় পি। তাহলে তাহলে টি কি 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 বলবে? টি বলবে যে আমার মা, আমার মায়ের দাদা বা ভাই তার তার হচ্ছে মা। তাহলে সরাসরি বলবে যে আমার মা, আমার মায়ের মা, আমার মায়ের মা, মায়ের মা। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম কি তোমাকে? এইভাবেই এগুলো কিন্তু খুব সহজেই করা যায়। চলো 2 নম্বরের প্রশ্নটা নিজেরা করো। দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা বলছে দেখো, এ বি সি ডি এবং ই প্রত্যেকেই সপ্তাহের আলাদা দিনে পরীক্ষা হয়। সোম থেকে শুরু হয় এবং একই সপ্তাহে শুক্রবারে শেষ হয়। তাহলে সঙ্গে সঙ্গে তুমি কি করবে? একটু লিখে নিবা, কেমন? ভালো হবে তাহলে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শুক্র, কেমন? তো এবার কি বলছে দেখো, বলছে সি বৃহস্পতিবার পরীক্ষায় রয়েছে। তাহলে তুমি এটা একদম শিওর হয়ে গেলে যে বৃহস্পতিবারের দিন সি কেবল পরীক্ষা দিতে যাবে, সি বৃহস্পতিবার এখানে বসবে। বলছে বি এবং এর মধ্যে শুধুমাত্র একজনের পরীক্ষা আছে। এই যে বি আর এই যে এ, এদের মাঝে শুধুমাত্র একজন বসবে। তার মানে এদের 3 জনের একটা দল হয়ে গেল। এবার 3 জনের যদি দল হয় তাহলে তুমি এখানে বলবা দাদা এই যে এখানে সোম মঙ্গল বুধ মিলেও হতে পারে, অথবা বুধ বৃহস্পতি শুক্রবার মিলেও কিন্তু 3 জন হতে পারে, তাই না? এবার এরা যে কোথায় সঠিক বসছে সেটা আমরা এখনই বলতে পারছি না। পরের লাইনটা পড়ে নিই। বলছে ডি এর ঠিক আগের দিন বি এর পরীক্ষা আছে। ভালো করে বোঝো, ডি এর আগের দিন, ডি এর আগের দিন, এই যে যদি এখানে ডি থাকে তাহলে ডি এর আগের দিন বি এর পরীক্ষা পড়বে, তাই না? কারণ এইদিকেই তো আগের দিন আসছে, মঙ্গলের আগে সোম, বুধের আগে মঙ্গল। বিষয়টা বুঝতে পারছো? তাহলে সঙ্গে সঙ্গে বলবা ডি এর আগের দিন বি এর পরীক্ষা, মানে ডি এর আগে বি বসবে, অর্থাৎ ডি এখানে বসে যাবে। তাহলে ডি যদি এখানে বসে যায়, এরা এই সেটটা ধরেই কিন্তু এখানে চলে আসবে, সোম মঙ্গল বুধে। আমার কথাটা কি বুঝতে পারলে? সঙ্গে সঙ্গে বলবা ডি এখানে বসলে বি ডি এ। তাহলে এখানে পড়ে থাকলো কে? ই পড়ে থাকলো, ই বসে গেল। এবার জানতে চাইছে বুধবার কার পরীক্ষা? বুধবার, এই যে বুধবারে এর পরীক্ষা, অপশন 2 আমাদের সঠিক উত্তর, কেমন? চলো পরেরটা করবে। চলে আসি পরের টাইপ। দেখো প্রদত্ত কাগজটি ভাঁজ করলে নিচের কোন বাক্সটি তৈরি করা যাবে? দেখো সিম্পল ব্যাপার, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার একটা খোলা ডাইস বলতে পারো, এটার সম্পর্ক কার সঙ্গে কি রয়েছে মাথায় রাখবা সবসময়। একটা সংখ্যার সাথে তার এক ঘর বাদ দিয়ে পরের ঘরটার সঙ্গে সম্পর্ক থাকে। কি বললাম? সবসময় একটা ঘরের গ্যাপ থাকে, গ্যাপ থাকবে এই দুটো সংখ্যার মধ্যে সম্পর্ক। এর সাথে এর একটা সম্পর্ক, 6 এর সাথে 2 এর সম্পর্ক। আর যেগুলো সাইড সুইট দিয়ে বেরিয়ে থাকবে না, এই সাইড সুইট দিয়ে যেগুলো বেরিয়ে তাদের সাথে তাদের সম্পর্ক। সিম্পল ব্যাপার, মানে মোদ্দা কথা এখানে আমরা যে ডাইসটা তৈরি করব তার মধ্যে যদি এ দেখা যায় তাহলে সি কখনোই যেন দেখা যাবে না। যদি দেখা যায় তাহলে সেই ডাইস ঠিক না, বোঝা গেল? যদি 4 দেখা যায় তাহলে সেখানে সেই ডাইসে যেন 3 দেখা যায় না, বা 3 দেখা গেলে 4 যেন দেখা যায় না। যদি দেখা যায় তাহলে সেই ডাইস ঠিক না। যদি 6 দেখা যায় তাহলে 2 দেখানো হবে না, ঠিক আছে? যেমন তুমি চলো অপশন দেখে ভালো বুঝতে পারবা। 1 নম্বরে বলছে দেখো, দেখতে পাচ্ছ তো? না আমি বড় করে করব, একটু বড় করেই করে ফেলি, হ্যাঁ হালকা করে। যাই হোক একটু কষ্ট মষ্ট করে বুঝে নাও। 2 6 4 আছে। তাহলে আমরা তো জানি যদি 6 যদি দেখায় তাহলে 2 দেখাবে না। 2 দেখিয়েছে তার মানে এই ডাইস ঠিক না। আমার কথা বুঝতে পারলে? 2 দেখিয়েছে ওরা, তার মানে এই ডাইসটা ঠিক না। 2 নম্বরে কি দিয়েছে? এখানে 3, এখানে 4, এখানে 6। তার মানে তুমি বুঝতে পারছো যে 4 দেখালে পরে 3 দেখানো যাবে না। 3ও দেখিয়েছে, 4ও দেখিয়েছে, 3ও দেখিয়েছে, এই ডাইসও ঠিক না, এটাও ঠিক না। বিষয়টা বুঝতে পারছো কি বলতে চাইছি? চলো পরেরটা দেখো। পরেরটা এখানে আছে, এটা
সেম চলেছে। এটা দেখো এ আছে, 4 আছে, 2 আছে, মানে 4 দেখালে পরে এ 3 দেখানো যাবে না। 3 কোথাও দেখায়নি, 4 দেখিয়েছে কিন্তু 3 দেখায়নি, মানে হ্যাঁ নিয়ম মানছে। এ দেখালে পরে সি দেখানো যাবে না। এ দেখিয়েছে, সি দেখায়নি, বাহ এটাও মানছে। 2 দেখিয়েছে, এখানে 2 দেখিয়েছে, তাহলে 6 দেখানো যাবে না, 6 দেখায়নি, অর্থাৎ এই ডাইসটা তৈরি করা যাবে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারলে এভাবে কীভাবে করতে হয় কিচ্ছু না, খুব সহজ জিনিস। চলে আসি পরেরটা, নিজেরা করবা। চলে আসি তারপরে দেখো কোন বিকল্পটি প্রদত্ত শব্দগুলির সঠিক ক্রমকে উপস্থাপন করে, যেমনভাবে তারা ইংরাজি অভিধানে প্রদর্শিত হয়। ইংরাজি অভিধানে প্রদর্শিত হয় মানে কি বস? মানে ওই এ বি সি ডি এইভাবেই তো আমরা পরপর এবিসিডি পড়ে থাকি, সেইভাবে যদি আমরা বসিয়ে থাকি, তাহলে এই শব্দগুলোর মধ্যে কোনটা সবার আগে বসবে বা কোনটা তার পরপর এবং বসতে বসতে যাবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি এই শব্দগুলোকে ভালো করে দেখবা। দেখো সবার মধ্যে কিন্তু প্রথম দুটো লেটার পিও 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 কিন্তু রয়েছে, তার মানে এইটুকু দেখে কিন্তু এই প্রথম দুটো লেটার দেখে আমরা বলতে পারবো না কে এবিসিডি পড়তে গেলে কে আগে আসে বলতে পারবো না। দেখো 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, মানে 5টা অপশানকে আমি 5 জন বলছি। এদের 3 নাম্বার লেটারটা কি আছে? 1-এর 3 নাম্বার লেটার এল, 2-এর 3 নাম্বার লেটার পি, আচ্ছা 3-এর 3 নাম্বার লেটার পি, আর 4-এর 3 নাম্বার লেটার সি, আর 5-এর হচ্ছে ও। তাহলে এদের সবারই প্রথম দুটো লেটার তো সমান, 3 নাম্বার লেটার এই রয়েছে। তাহলে এই 3 নাম্বার লেটারের মধ্যে তুমি যদি এ বি সি ডি করে পড়তে যাও, কার নামটা তুমি আগে নেবে? সবার প্রথমে বলবো তার সির নামটাই আগে আসবে, তাহলে অর্থাৎ 4 কিন্তু সবার আগে বসবে। বিষয়টা বুঝতে পারলে 4 নাম্বার অপশানটা আগে, অর্থাৎ 4 হয়ে গেছে যখন 4কে আর হাত দেবো না, দেখবো না ওর দিকে। এখনও কিন্তু তুমি বলতে পারবে 3 নাম্বার লেটার দেখেই যে এল পি আর ও এর মধ্যে কার নামটা তুমি আগে নেবে। দেখো তুমি যদি এবিসিডি করে গোনো, তাহলে কিন্তু তুমি সহজেই বলবা এই এবিসিডি করে গুনতে গেলে কিন্তু আগে কিন্তু এল এর নামটাই তুমি তুলবা, তারপরে গিয়ে ও আসবে, পি আসবে, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলবা 4-এর পরে 1 হবে, 4-এর পরে 1 যখনই হবে অপশান 1 আর 2 অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। থাকলো 3 আর 4-এর মধ্যে, তুমি দেখছো এখানেও 4-1 এখানেও 4-1, কিন্তু পরের যে নাম্বারে আছে 5 আর 3, মানে বুঝেই গেলে 2-এরটা আমাদের প্রয়োজন নেই, 5 আর 3-এর মধ্যে যে কোনো একজন আগে আসবে। তাহলে বলো ইংরাজি এবিসিডি করে যদি পড়তে যাও, 5 আর 3-এর মধ্যে 3-এর আছে পি আর 5-এর আছে ও, তাহলে কার নামটা তুমি আগে নেবে? এবিসিডি করে পড়তে গেলে তুমি বলো এম এন ও তারপরে পি, তার মানে আগে ওর নামটা তুলবে, অর্থাৎ আগে 5 হবে। আগে যখনই 5 হবে ব্যাস 4-1-5 এবার তোমার 2 হোক আর 3 হোক, কে আগে পরে হোক, ওসব আমাদের দেখে কোনো লাভ নেই। বোঝা গেল আমার কথাটা? বুঝতে পারলে অপশান 3 এখানে সঠিক উত্তর, নিজে করবে পরেরটা। চলো পরের প্রশ্ন দেখো। বলছে নিম্নলিখিত তথ্যগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং উত্তর দিন। দেখো বলছে 8 জন বন্ধু, কজন? 8 জন বন্ধু রয়েছে, এরা কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার পথের চারপাশে বসে। দেখো এই একটা বৃত্তাকার পথ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8, সবাই কোন দিকে মুখ করে? কেন্দ্রের দিকে মুখ করে, কিন্তু হ্যাঁ সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। এবার দেখো শুরু করো, কি বলছে? বলছে এম এর ডান দিকে 3য় স্থানে বসে আছে। তুমি ধরলে এম যদি এখানে থাকে, এম এর ডান দিক কোনটা? তুমি নিজেকে দাঁড় করাও, তুমি কেন্দ্রের দিকে মুখ করে আছো, তোমার ডান দিক কোন দিক? এই দিক পড়বে, আর বাঁ দিক এই দিক পড়বে, এই দিক বাঁ দিক, তাই না? লেখাগুলো একটু বোঝো। তাহলে সঙ্গে সঙ্গে বলবা দাদা যে এম এর ডান দিকে 3য় স্থানে 1 2 3 নাম্বার স্থানে এখানটায় কে বসবে? এখানটায় এল বসবে, তাই তো? এখানে এল বসলো। বলছে এল পি এর বাঁ দিকে 2য় স্থানে বসে আছে, পি এর বাঁ দিকে, তাহলে আমাদের পি কে এখানে রাখতে হবে, তবেই না পি এর বাঁ দিক এই দিক হবে। বুঝতে পারছো তো? আর 2য় স্থানে এল রয়েছে, কেমন? আচ্ছা এটা এল কিন্তু, আর এটা পি। এবার বলছে দেখো যে আর এবং এস একে অপরের পাশে বসে আছে এবং তাদের কেউই এল এর ঠিক নিকটবর্তী নয়। ভালো করে বোঝো। বলছে আর এবং এস, আর এস এরা একে অপরের পাশে, মানে আর এস একে অপরের সাথেই বসে আছে, কিন্তু এদের বলছে তাদের কেউই এল এর ঠিক প্রতিবেশী নয়, মানে এদের দুজনের কেউই, মানে কোনো পাশেই, হয় এই পাশে অথবা এই পাশে, কোনো পাশেই এল থাকবে না। তার মানে তুমি এখানে এল তো বসেই আছে, এই ফাঁকা দুটো জায়গায় কখনো আর এস বসাতে পারবে কি? পারবে না। আমার কথা বুঝতে পারছো? এই দুটো জায়গায় কিন্তু আর এসকে বসাতে পারবে না, আর এখানে তো একটা সিট, আর এস তো বসতেই পারবে না, দুজন আছে। তাহলে আমাদের কোথায় বসাতে হবে? এই জায়গাটায় আর এস বসাতে হবে। এবার হয় আর এখানেও বসতে পারে, আর এখানেও বসতে পারে, এস এখানেও, দেখো 1 মিনিট, এস এখানেও বসতে পারে, এস এখানেও বসতে পারে। এবার কি বলছে দেখো, বলছে যে কিউ টি এর সম্পর্কে আমাদের দরকার নেই, আমাদের আগে দেখি আমরা যতদূর জেনেছি তাদের মধ্যে কি আছে। যেমন এস সম্পর্কে জেনেছি, তাহলে এস এর সম্পর্কে কি বলছে দেখো, হচ্ছে ভি এস এর ডান দিকে 2য় স্থানে বসে আছে।
আচ্ছা এস এর ডান দিকে, এস যদি এখানেই বসে তাহলে ডান দিক কোনটা? এই দিক পড়ছে। ডান দিকে দ্বিতীয় স্থানে অলরেডি এম বসে আছে, মানে এস এখানে বসতে পারে না। তাহলে এস এর ডান দিকে তৃতীয় স্থানে ভি বসতে হবে, কিন্তু বসতে পারবে না। তাহলে এসকে আমাদের এখানেই নিতে হবে। তাহলে আর কোথায় বসবে বস? আর এখানেই বসবে। এখানে আর, এখানে এস, আর এখানে ভি, তবেই না এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে ভি। বোঝা গেল? এবার প্রশ্নে বলেছি দেখো যে কে ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে। দেখো এখানটা আমরা ধরতে পারলাম না, দরকার নেই, আমরা প্রশ্নে চলে যাই না। আগে প্রশ্নটা তো দেখি কি বলছে। বলছে ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এই যে ভি এর বাঁ দিক তো এই দিক, 1 নম্বর 2 নম্বর তৃতীয় স্থানে কিন্তু আর বসে আছে। আমাদের সঠিক উত্তর অপশন 2। এই জায়গাটায় আর এই জায়গাটায় কে বসলো আমাদের যাওয়ার দরকার নেই, কারণ ওইসব আমাদের লাগছে না। কারণ এখানে তো দুজন ব্যক্তি কেউ না কেউ তো বসবে, বসুক। আমাদের তো ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানটা দেখতে হবে। এই যে বাঁ দিকে তৃতীয় স্থানে আর রয়েছে, হয়ে গেল। বুঝতে পারলে? চলো, সব সময় দেখবা প্রশ্ন অনেক সময় কিন্তু ভুল থাকে, ঠিক আছে? সেই অনুযায়ী তুমি কিন্তু সময় নষ্ট করবে না। তুমি আগে চলে যাবা যে যতটুকু সাজিয়েছো সেই অনুযায়ী প্রশ্ন কি আসছে কিনা সেটা তুমি একবার চোখ বুলিয়ে নেবা, কেমন? তারপরে দেখো এটা নিজেরা করবা। পরের টাইপটা চলে আসি, 1 মিনিট দেখে নাও। 6 জন বন্ধু রয়েছে। 6 জন বন্ধু উত্তর দিকে মুখ করে, ধরো এই যে উত্তর দিকে মুখ করে 6 জন বন্ধু বসে আছে। বলছে এ সি এর ডান দিকে দ্বিতীয়, সি এর ডান দিক, উত্তর দিক মুখ করলে ডান দিকে এদিক পড়ে, এটা হচ্ছে রাইট পড়ে, আর এদিকটা হচ্ছে লেফট পড়ে, তাই না? ডান দিকে, সি এর ডান দিকে দ্বিতীয়, দ্বিতীয়। বোঝা গেল? বলছে সি ডি এর একজন নিকটতম ব্যক্তি। সি ডি এর নিকটতম, মানে ডি এখানেও বসতে পারে, ডি এখানেও বসতে পারে। এবার বলছে দেখো যে ই এ এর ঠিক বাঁ দিকে বসে আছে। এর ঠিক বাঁ দিকে যদি ই বসে তাহলে ই এখানে বসবে, আর ই এখানে বসে ডি এখানে বসবে না, ডি চলে আসবে এই জায়গাটা। বোঝা গেল আমার কথাটা? এবং বলছে দেখো এফ শুধুমাত্র ডি এবং বি উভয়েরই একজন নিকটতম ব্যক্তি। তাহলে ডি আর বি এর নিকটতম ব্যক্তি এফ, তাহলে ডি আর বি এর মাঝখানে এফ থাকবে। এই তো 6 জন হয়ে গেল, 3 2 3 আর এদিকে 3, 6 জন। তা বলছে বি যদি বি বেঞ্চের এক প্রান্তে বসে, অবশ্যই বি এ বেঞ্চের এক প্রান্তে রয়েছে, তাহলে অপর প্রান্তে বা চরম প্রান্তে কে? চরম প্রান্তে এ বসে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। কেমন? এইভাবেই কিন্তু খুব সহজেই করতে পারবা। দেখো পরের প্রশ্নটা নিজেরা করবা। চলে আসি পরের টাইপ। দেখো এসব ওপরের এত কিছু পড়ার যুক্তি নেই, তুমি সরাসরি এখানে দেখবাই যে সিরিজটা, এই যে 8, 5 আর 39, এদের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে মাথায় রাখবা। হয় গুণ, নয় যোগ, নয় ভাগ, কোনো একটা কিছু সম্পর্ক থাকবেই। এবার তুমি বুঝতেই পারছো এখানে যে প্রথম দুটো সংখ্যা ছোট, পরের সংখ্যাটা বড় চলে এসেছে, তার মানে নিশ্চয়ই এদের সঙ্গে কোনো একটা কিছু ঘটেছে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না কিছু ঘটেই পরেরটা এসেছে। তাহলে সঙ্গে সঙ্গে দেখো তুমি যদি 5 আর 8 গুণ করো, 5 এটা 40, 40 থেকে 1 বাদ দিলে 39 চলে আসছে। ঠিক একই রকমই 14 আর 11 গুণ করে যদি 1 বিয়োগ করো, তাহলে কি যেটা আসবে সেটা কি 75 হবে? হবে না, অর্থাৎ গুণ হচ্ছে না। তুমি যদি যোগ করো, তা দেখো 8 আর 5 13, 13-র সাথে কোনো কিছু করলে কি 39 আসে? সঙ্গে সঙ্গে বলবা 13-র সাথে 3 গুণ করলে 3 13 39। ঠিক একই রকমই 14 আর 11 যোগ করলে হয় 25, 25-এর সাথে যদি 3 গুণ করো, 3 25 75। তাহলে আমাদের এই সিরিজটা খাটছে। তাহলে আমরা কি করব? প্রথম দুটো যোগ করব, যোগ করে তার সাথে 3 গুণ করব, করে দেখব পরেরটা আসে কিনা। যদি আসে তাহলে সেটাই কিন্তু এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে। 12 আর 6 18, 18-র সাথে 3 গুণ করলে 70 হয় না, এটা ভুল। পরেরটা দেখো 9 আর 5 কত? 14, 14-র সাথে 3 গুণ করলে 54 হয় না, এটাও ভুল। দেখো 11-র সাথে 18, 18-র সাথে 3 গুণ করলে 74 হয় না, এটাও ভুল। অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো 7 আর 4 11, 11-র সাথে 3 গুণ করলে পরের সংখ্যা যেটা দেওয়া আছে 33 চলে আসছে। বিষয়টা বুঝতে পারলে খুব সহজেই কিন্তু এইভাবে দেখো সবসময় যে যোগ করে গুণ এরকম হবে না, কোনো সময় বিয়োগ করে স্কোয়ার করে বা গুণ করেও আসতে পারে, সেটা তোমাকে সংখ্যার দিকে বুঝে নিতে হবে। যেমন এইটা তুমি কি বুঝতে পারছো? তুমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছ 17, 34 আবার এইদিকে 72, মানে এই যে সংখ্যাটা দ্বিগুণের সাথে একটা সম্পর্ক আছে। আমার কথা বুঝতে পারছো? এবার দ্বিগুণ করে হয় কিছু যোগ বিয়োগ করতে হবে, নিজের মতো করে নিজে বলবো আমাকে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু 22 নম্বর টাইপটা কি বলছে, তোমাকে এরকম প্রশ্ন কিন্তু তুলে দিতে পারে, ঠিক আছে? যেখানে এরকম ভেন ডায়াগ্রাম দিয়ে দেবে, যেখানে বলবে যে ধরো এখানে বলে দিয়েছে কি, এখানে বলেছে যে এটা হচ্ছে প্রফেসর, এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে প্রফেসরদের। এই যে এই বৃত্তটা মানে এই গোলটার মধ্যে যে সকল সংখ্যাগুলো যারা রয়েছে, যারা পড়ছেন তারা হচ্ছে সায়েন্টিস্ট, আর এই গোলের মধ্যে যারা পড়ছেন তারা হচ্ছে রিসার্চার, ঠিক আছে? তো এখানে বলছে কতজন মানুষ গবেষক এবং বিজ্ঞানী কিন্তু অধ্যাপক নন। তার মানে গবেষক মানে কি? রিসার্চার, তাই তো? রিসার্চার, তাহলে রিসার্চারের মধ্যে থাকবে এবং সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, সায়েন্টিস্টের মধ্যে থাকবে। বিষয়টা বোঝো? মানে মোদ্দা কথা এই গোল আর এই গোল, দুটো গোলের মধ্যেই থাকবে কিন্তু অধ্যাপক নন। এই প্রফেসরের মধ্যে যে গোলটা, এই গোলের মধ্যে থাকবে না। তাহলে এমন কোন সংখ্যা
এমন কোন সংখ্যাটা কেবলমাত্র এই দুটো গোলের মধ্যে পড়ছে? তুমি বলো দাদা 6, এটা আমরা দেখতে পাচ্ছি দুটো গোলের মধ্যেই পড়ছে, এই প্রফেসরের সঙ্গে কিন্তু ওর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ 6 এখানে সঠিক উত্তর। খুব সহজ জিনিস, চোখে দেখেই অ্যান্সার করতে পারবে, বিষয়টা বুঝতে পারলে? এবার এখানে 90, 48 এগুলো কিন্তু হবে না। 90 বোঝাচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে রিসার্চার, মানে আর কি গবেষক, তাদেরকে বোঝাচ্ছে। 48 হচ্ছে যারা শুধুমাত্র সায়েন্টিস্ট, বুঝতে পারছো? চলে আসি, এটা নিজেরা করবা। পরের টাইপ দেখো, বলছে দেখো, একটি ছেলে একটি মহিলার দিকে নির্দেশ করে বলল, সে, আমার, আমার মানে কার? দেখো এখান থেকে তুমি শুরু করবা, যে বলছে ওই ছেলেটা বলছে। কে বলছে? ছেলে। ছেলেটা বলছে আমার, ছেলেটাই হচ্ছে আমি আর কি, আমার, আমার মা, আমার মা, মা মানে মাইনাস ওপরে, আমার মায়ের জামাইয়ের, মায়ের জামাই মানে কি? মায়ের জামাই মানে আমার আর একটা ছেলেটা বলছে, যেহেতু ছেলেটা বলছে তার মানে ছেলেটা বলছে আমার ছেলেটা একটা বুনঠুন আছে, তাই না? আর তার যে বর সেটাই হচ্ছে মায়ের জামাই, বিষয়টা বুঝতে পারছো? মায়ের জামাইয়ের স্ত্রীর স্ত্রী, স্ত্রী, মায়ের জামাইয়ের স্ত্রী, জামাইয়ের স্ত্রী মানে তো আমার মানে ছেলেটার দিদি পড়ছে, দিদি বা বোন, বুঝতে পারছো? যে স্ত্রীর মা, স্ত্রীর মা মানে জামাইয়ের স্ত্রীর মারই তো হচ্ছে ওই মেয়েটারই মার কথা বলছে বা ছেলেটারই মার কথা বলছে, তা বলছে মহিলাটি ছেলেটার কে হয়? এই যে ছেলে আর এই হচ্ছে মহিলা, তাহলে মহিলাটি ছেলেটার কি হয়? ছেলেটার মা হয়, তাই না? সিম্পল ব্যাপার, এগুলো কিন্তু এইভাবে বুঝে বুঝে করবা কিন্তু, কেমন? পরেরটা নিজে করো, নিজে করে সঠিক উত্তর বলবে। দেখো পরের টাইপটা কিচ্ছু না, একদম সোজা জিনিস, চলেই আসতে পারে পরীক্ষায়। যে এখানে দিয়ে দিল তিনটে জিনিস, বলছে যে তোমার হচ্ছে টেবিল, চেয়ার আর আসবাবপত্র, তাহলে এদের মধ্যে সম্পর্ক কোনটা তুমি ভালোভাবে উপস্থাপন করবে? দেখো তুমি খুব ভালো মতোই জানো আসবাবপত্রের মধ্যেই কিন্তু টেবিল এক রকমের আসবাবপত্র, চেয়ার আর এক রকমের আসবাবপত্র, দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এরকম একটা ছবি আমাদের হবে, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? নিজেরা করবে, করে আমাকে বলবে। চলে আসি পরের টাইপটা দেখো, এই যে এই ধরনের প্রশ্ন বলছে, একই ঘনকে তিনটি ভিন্ন অবস্থা দেখানো হয়েছে, এক যুক্ত তলের বিপরীত তল কি? মানে একের বিপরীতে কি হবে? সিম্পল ব্যাপার, তুমি এখান থেকে যে কোনো দুটো ছক্কা মানে ঘনক খুঁজবে যাদের মধ্যে কেবল একটি সংখ্যারই মিল আছে। দেখো এই ঘনকটা যদি তুমি নাও, এর মধ্যে 1, 3, 6, এখানে দেখো 1, 4, 2, এখানে কিন্তু এই দুটো ছকের মধ্যে কেবল একটি সংখ্যারই মিল রয়েছে, বুঝতে পারছো আমার কথা? এবার যে সংখ্যাটার মিল রয়েছে সেটা সবার প্রথমে নাও। যেমন এখানে দেখো দুটো ছকের মধ্যে 1-এর মিল, তাহলে 1কে নিলে সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরলে পরে যেমন ঘোরা হয় সেই রকম সংখ্যা নেবে। তাহলে 1-এর পরে 6, 6-এর পরে 3, 1, 6, 3। পরেরটার ক্ষেত্রেও তাই, 1, 1-এর পরে 2, 2-এর পরে 4, 1, 2, 4। এবার দেখো 1 থেকে 6 পর্যন্ত কোন সংখ্যাটা বাদ গিয়েছে? এর মধ্যে তুমি বলবে 5 বাদ গিয়েছে, তাহলে একটা কেটে, যে কোনো একটা 1 কেটে 5 করবা। অর্থাৎ তুমি বলবা 3-এর বিপরীতে 4, 6-এর বিপরীতে 2, 1-এর বিপরীতে 5 হবে, 1-এর বিপরীতে 5 অথবা 5-এর বিপরীতে 1, যাই বলো না কেন, অপশান 2 আমাদের সঠিক উত্তর। খুব সহজেই করতে পারবে, নিচে দেওয়া হলো, নিজেরা করবে। চলো পরের টাইপটা দেখো, এখানে বলে দিয়েছে প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যাকে মানে অঙ্ক নয়, কোন দুটি সংখ্যাকে একে অপরের সাথে স্থান বিনিময় করতে হবে। দেখো এখানে বলছে 8 আর 6, এদের যদি স্থান বিনিময় করো মানে এই জায়গাটায় 8, এই জায়গাটায় 6 আর এই জায়গাটায় 8, দেখো এদের স্থান বিনিময় করাও যা না করাও তাই, সঙ্গে সঙ্গে বা 6টা 48, এদিকে ভাগ করলে 6, 6 থেকে 4 গেলে হচ্ছে 2 থাকছে, 48 2 50 হচ্ছে, 14 আসছে না কখনোই, অপশান 1 আমাদের হবে না। মুখে মুখেই করতে পারবে, কেমন? তারপরে দেখো যদি তুমি 2 আর 4-এর স্থান বিনিময় করো মানে এখানে 2 আর এখানে 4 যদি করো, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, এখানে তো 48 হচ্ছে, তুমি যা কিছুই কমাও না কেন 14-র কাছে আসবেই না, তাই না? তাহলে এটাও আমাদের হবে না। এবার তুমি যদি 3 নাম্বার অপশানটা দেখো, যে 2 আর 6-এর স্থান বিনিময় করো মানে এই জায়গাটা 2 আর এই জায়গাটা 6 করো, তাহলে দেখো এখানে হচ্ছে ভাগ করে তোমার 2 থাকছে আর 8 দুগুণী 16 হচ্ছে, সেখান থেকে 4 বাদ দিলে কি 14 আসছে? অবশ্যই চলে আসছে, বিষয়টা বুঝতে পারছো? দেখো 16 আর 2 18, 18 থেকে 4 গেলে 14, তার মানে আমাদের অপশান 3 সঠিক উত্তর। কিচ্ছু না, খুব সহজ জিনিস, শুধু একটু ভালো করে লক্ষ্য করে এগুলো করে নিবা। চলো পরের প্রশ্ন, পরের টাইপটা দেখো, এই যে বলছে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। এই যে এই ছকটা আর এই ছকটা দেখে বোঝো যে এই দুটো থেকে কি করে এটা আসলো, এই দুটো থেকে কি করে এটা আসলো, ঠিক একই রকম এই দুটো থেকে এই একই সম্পর্কে কিভাবে এখানে কোন সংখ্যাটা আসতে পারে, লুপ্ত সংখ্যা নির্ণয় বলতে পারো আর কি। সঙ্গে সঙ্গে তুমি খুব ভালো মতোই বলতে পারবা, দাদা এখানে 3 রয়েছে, 3-এর যদি আমরা স্কোয়ার করি 3 তিরিক্ষে 9 হলো, 4-এর স্কোয়ার করলে 4 4 16 হলো, ঠিক একই রকমই 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, তাহলে এখানে 1-এর স্কোয়ার 1 আর 5-এর স্কোয়ার 25, 125, এখানে স্কোয়ারের মানে কাজটা খাটলো। এবার তুমি তোমার শিফটে যদি এরকম টাইপের প্রশ্ন আসে সেটা তুমি ভালো করে লক্ষ্য করবে এবং অপশনের দিকে
একবার চোখ বোলাবে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর হতে পারে। হয়তো গুণঠুন করে, যোগ বিয়োগ করে, কেমন স্কোয়ার বর্গ করে বা ঘন করে হতে পারে। চলো পরেরটা করবে। চলে আসি 28 নাম্বার টাইপটা দেখো। এবারের এই যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় প্রত্যেকটা শিফটে কিন্তু এই টাইপের প্রশ্ন দিয়েছে, একটা নয়, দুটো তিনটে করেও দিয়েছে। এই যে এই সংখ্যাটার দিকে ভালো করে তোমাকে দেখতে হবে, আর কিছুই না, প্রশ্নের মধ্যে এত কিছু পড়তে হবে না। এই সংখ্যাগুলোকে দেখে প্রশ্নে চলে আসো। কি বলছে? বলছে সমস্ত কাজ বাদিক থেকে ডান দিক করতে হবে, ঠিক আছে। বলছে যদি প্রতিটি সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করা হয় তাহলে কয়টি সংখ্যার মধ্যে একইভাবে গঠিত দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় অঙ্ক দ্বারা ঠিক বিভাজ্য হবে? ভালো করে বোঝো, ভালো করে বুঝবে কিন্তু। বলছে প্রতিটি সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করো। দেখো প্রতিটি সংখ্যা, প্রথম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে 4 যোগ করলে 473 হচ্ছে, তাই তো। পরের সংখ্যাটা দেখো 393 হচ্ছে। তারপরে দেখো তাহলে 4 এখানে 4 যোগ করলে 63 হচ্ছে, 463। আর তারপরে হচ্ছে তোমার দেখো 2 নিচে লিখছি, হ্যাঁ, 264। আর তারপরে হচ্ছে 3 হচ্ছে তোমার 4 যোগ করলে 6, 362। ব্যাস 4 যোগ করলাম। বলছে তাহলে কয়টি সংখ্যার মধ্যে একইভাবে গঠিত দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় অঙ্ক দ্বারা ঠিক বিভাজ্য হবে? দ্বিতীয় কয়টি সংখ্যার মধ্যে, ভালো করে বোঝো, কয়টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টা তৃতীয় দ্বারা বিভাজ্য হবে? দেখো দ্বিতীয়টা 7কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, এটা তো হবে না। দেখো দ্বিতীয়টা 9কে 3 দিয়ে ভাগ করা যায়, একটা পেলাম। 6কে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, এটাও দুটো পেলাম। দেখো 6কে 4 দিয়ে ভাগ করা যায়, যায় না। এখানে দেখো 6কে 2 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যায়, অর্থাৎ 3টে পেয়েছি। কটা পেয়েছি? 3টে। যেমন বলবে সেরকম কাজ করবা, অবশ্যই তুমি এই অঙ্ক মানে জিআইগুলো পারবা। চলো এটা করবা নিজে। চলে আসি পরের টাইপ। দেখো কিচ্ছু না, শুধু ভালো করে একটু লক্ষ্য করবা। এই যে 12, দেখো 12-র পরে কি আছে? এটা সমানুপাত, তোমার হচ্ছে অনুপাতের চিহ্ন, 12 অনুপাত 132, তারপরে সমানুপাতের চিহ্ন আছে। তার মানে এইটুকুন একটা সিরিজ, মানে এই 12-র সাথে 132-এর কোনো একটা সম্পর্ক, ঠিক একই রকমই 8-এর সাথে 56-র একটা সম্পর্ক, ঠিক একই রকমই জিজ্ঞাসার সাথে 20-র সেই সম্পর্কটাই থাকতে হবে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা আচ্ছা 12-র সাথে 12 আছে আর এপাশে 132, মানে অনেকটাই বেশি সংখ্যা, তাই না? তাহলে 12-র সাথে নিশ্চয়ই কোনো কিছু গুণটুন করে 132 এসছে। 12-র সাথে কত গুণ করলে 132 আছে? বলবা 11 গুণ করলে 132 আছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে তুমি দেখো তো 8-এর সাথে 11 গুণ করে হয় নাকি? তুমি বলবা 8-এর সাথে 11 গুণ করে তো 56 হয় না দাদা, অনেক বেশি হয়ে যায়, 88 হয়ে যায়। তাহলে এখানে 56 হয়েছে, মানে তুমি বলবো দাদা 7 গুণ হয়েছে। তাহলে কি ধরতে পারলে? তুমি কি ধরতে পারলে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে যে সংখ্যাটা ছিল, এখানে যে সংখ্যাটা হবে তার আগের সংখ্যা, সেই সংখ্যাটার সাথে তার আগের সংখ্যাটা গুণ করে পরেরটা এসছে। আমার কথা বুঝতে পারছো? এখানে যে সংখ্যাটা আমি নেব বসাবো তার আগের সংখ্যাটা গুণ করে পরেরটা এসছে। তাহলে এই জিজ্ঞাসার জায়গায় তুমি এমন কি সংখ্যা বসাবে যার আগের সংখ্যার সাথে গুণ করে এটা আসবে? তুমি বলবা 5 বসাবো, তবেই না 5-এর আগের সংখ্যাটা 4, 4 5 20 হবে, মানে সেটা গুণ করে 20 আসবে। বিষয়টা বুঝতে পারলে? কখনোই কিন্তু 4 বসাবে না, 5 নেব, 5 বসাবো, তার আগের সংখ্যা 4, তার 4-এর সাথে গুণ করে 20 আসলো। ঠিক একই রকমই বুঝে নাও যে 8 আছে, 8-এর সাথে তার আগের সংখ্যাটা 7 গুণ করে 56 আসলো। বুঝতে পারলে বিষয়টা? এবার এখানে এই নিয়মটা ফলো করলো, এগুলো তোমাকে ধরে নিতে হবে। এখানে কোন নিয়মটা ফলো করবে তুমি বুঝতেই পারছো। 5 আর এখানে 127, মানে কত বড় বর্গ ঘন, কি কিছু হয় নাকি 5-এর হলে পরে সেইভাবে হতে পারে? বুঝতে পারলে? চলো পরের টাইপটা দেখো। ঠিক একই রকমই এই যে দেখতে পাচ্ছ এইটুকু না একটা পার্ট, মানে এই এফ এ আর ফারের সাথে এইচ ডিটির একটা মিল আছে। ঠিক এই জিজ্ঞাসার সাথে এর মধ্যে একটা নিয়ম, মানে সেই লজিকটা খাটবে। এদের মধ্যেও এই দুজনের মধ্যে সেই লজিকটাই খাটবে। তুমি প্রথমটা একটু ভালো করে নিবা, এফ এ আর, তারপরে এখানে রয়েছে এইচ ডিটি। তুমি ভালোই মতো বুঝতে পারছো এখানে এ এখানে ডি, মানে কাছাকাছি আছে, তাই না? তুমি সঙ্গে সঙ্গে গোনো তো, এফের পরে এইচ আছে কত ঘর পরে? তুমি বলবা এফ জি এইচ, মানে 1 ঘরের গ্যাপ। এ থেকে ডি বলবা বি সি 2 ঘরের গ্যাপ দিয়ে ডি। আর থেকে তুমি বলবা আর এস টি 1 ঘরের গ্যাপ, মানে 1 ঘর 1 2 1 গ্যাপগুলো কেমন হচ্ছে? 1 2 1 গ্যাপ। দেখো তো 1 2 1 নাকি? পি থেকে আর, দেখো তো 1-এর গ্যাপ নাকি? বলবা পি কিউ আর, বাহ 1-এর গ্যাপ। কিউ থেকে টি আর এস টি, বাহ 2-এর গ্যাপ, তাহলে 1 2 1-এর গ্যাপ। তাহলে কী হবে আমাদের সঠিক উত্তরটা? এখানে দেখো 1 মিনিট, এই জিজ্ঞাসার জায়গায় এমন কি 3টে লেটার লিখবে যাতে ও ডিডি হবে, আর গ্যাপটা কী হবে? তুমি বলবা এইটার সাথে এটার 1 গ্যাপ, মানে 3টে, এখানে তো 3টে লেটার হবে, মানে 3টে অক্ষর হবে। এখানে এটার হবে 2-এর গ্যাপ, আর পরেরটার আবার 1-এর গ্যাপ। তার মানে বুঝতেই পারছো ওর আগে কি আসে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এন আসে।
এন দিয়ে হবে মানে অপশান দুটো আমাদের উড়ে গেল। বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, এন হবে, এন দিয়েই তো হবে। ঠিক আছে, দেখো এবার তারপরে তুমি বলো ডি। ডি এর দুঘর আগে কি আসে? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা ডি এর দুঘর আসে মানে দুঘর গ্যাপ দিয়ে বি, না এ, সরি এ, এ বি, আচ্ছা এখানে দেখো এমই হবে বস, এম, তাই না? এন বাদ দিয়েই তো ও আসলো, তাই তো? আমরা সরাসরি এক ঘর ধরে নিয়েছিলাম। আচ্ছা এখানে এম হবে, এখানে এ হবে, এরপরে বি আর সি বাদ দিয়ে ডি, তাই তো? আর এখানে ডি আছে, তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা বি, বি সি বাদ দিয়ে ডি, তাহলে এম এ বি। এম এ বি কোথায় আছে দেখো, এম এ বি। এগুলো নিজের মুখ ভালো তুমি বুঝতে পারলে বিষয়টাই তো, এইটাই হচ্ছে মেন জিনিস যে কীভাবে এগুলো করতে হয়। কেমন? নিজেরা প্র্যাকটিস করবা, পরেরটা নিজেরা করবা কিন্তু অবশ্যই। চলে আসে সিরিজ। দেখো দেখো এখানে কি আছে, 15 আছে, 19 আছে, 35, 71 আর জিজ্ঞাসা। তাহলে তুমি বুঝতে পারছো যে এদের মধ্যে বেশি একটা আহামরি গ্যাপ নেই, তাই না? তাহলে তুমি এদের কী করবা, পার্থক্য খুঁজে বার করার চেষ্টা করবা। দেখো 19 থেকে যদি তুমি 15 বাদ দাও কত হয়? বলবা দাদা 4 হচ্ছে। ঠিক একই রকমই তুমি যদি বলো দাদা 35 থেকে যদি 19 বাদ দিয়ে আমরা কত পাবো বলো তো? 16 পাবো তো? হ্যাঁ, 9 6 15 16। তাই ঠিক একই রকম এটা 71। 71 থেকে তুমি যদি 35 বাদ দাও কত হয় বলো? 6, এদিকে হচ্ছে 3, 36 হচ্ছে। তাহলে এইটা করে তুমি কি বুঝতে পারছো? 4, 16, 36, দাদা 2-এর স্কোয়ার 4, 4-এর স্কোয়ার 16, ঠিক হচ্ছে 6-এর স্কোয়ার করলে মানে 6-এর বর্গ করলে হয় 36, মানে 2-এর বর্গ, 4-এর বর্গ, 6-এর বর্গ, 8-এর বর্গ করলে কি হবে? 8-এর বর্গ করলে 8টা 64 হয়। তার মানে 71 আর 64 যোগ করলে যেটা হবে সেটা কি অপশনে আছে? তুমি সঙ্গে সঙ্গে বলবা 71 আর হচ্ছে 64 যোগ করলে তোমার 135 হচ্ছে, আসে কি সেটা? একদম অপশান 4-এ রয়েছে, এটাই আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে চলো নিচে কিন্তু দুটো তিনটে রয়েছে, এটা কিন্তু নিজেরা করবা। চলো পরের টাইপে দেখো। দেখো এইগুলো কি করে করবা তুমি দেখবা, এই যে এখানে এই প্রথম লেটারের সাথে এই এর মানে জিজ্ঞাসার জায়গায় কি হবে? দুটো লেটার আর একটা সংখ্যা হবে। ঠিক একই রকম প্রথম লেটারের সাথে এই জিজ্ঞাসার জায়গার প্রথম লেটারের একটা সম্পর্ক, তার সাথে এই প্রথম লেটার আই এর সম্পর্ক, আই এর সাথে কে, কে এর সাথে এম, এরকম সম্পর্ক। বুঝতে পারছো? তাহলে তুমি আমায় বলো ই আছে, এটা বাদ দাও, এইটুকু আমরা বুঝতে পারছি না। আই থেকে ধরো, আই এর থেকে কে হলো মানে আই জে কে, কে থেকে এল বাদ দিয়ে এ, মানে একটা লেটার বাদ দিয়েই পরের লেটারটা বসে পড়েছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা ই, এরপরে কি হয়? এফ বাদ দিয়ে জি চলে আসবে, মানে জিজ্ঞাসার জায়গায় জি হবে। এবার অপশানের দিকে হালকা করে চোখ দিয়ে নেবা, জি কি আছে অপশানে কোথাও? অবশ্যই আছে, মানে এই দুটো অ্যান্সার হবে না। বুঝতে পারছো? ঠিক একই রকমই দেখো এই দিক থেকে ধরো ইউ এর পরে ভি, ভির পরে ডব্লু, ডব্লুর পরে এক্স, তাই না? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলো দাদা এক্স হয়ে যাবে। এক্স হবে মানে অপশান 3, আমাদের সংখ্যা নিয়ে দেখার কোনো যুক্তিই নেই। কেমন? অপশান 3 আমাদের সঠিক উত্তর। পয়টা করবে, চলো পরের টাইপটা দেখে নাও। এই যে একটা সিরিজ চলছে, তাই সিরিজের মধ্যে তুমি কি বুঝতে পারছো? এখানে দেখো এই সিরিজটা দেখো আর এই অপশানগুলো দেখো, অপশানগুলো দেখেই কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো এই সিরিজটা চলছে, এবার এখানে কখনো একটা গোল, খালি গোল কি হবে? হবে না। তুমি বুঝতে পারছো এখানে যদি আমরা বাহু দেখি, তাহলে একটা বাহু, দুটো বাহু, তিনটে, চারটে, পাঁচটা, 6টা বাহু, 1 2 3 4 5টা বাহু, এখানে 4টে বাহু, এখানে 3টে হয়েছে, তার মানে এখানে দুটো বাহু হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা দুটো বাহু তো কোনো অপশানে নেই, আছে কি? এবার অসুবিধা নেই, আমরা বাহুর গুলি মারি। আমরা দেখি তো এখানে অন্য কিছু দিয়ে দেখি, ফোটার কথা চিন্তা করো যে এখানে 1 2 3 4 5 6টা ফোটা, এখানে 1 2 3 4 5টা ফোটা, এখানে 1 2 3 4টে ফোটা, এখানে 1 2 3টে ফোটা, তাহলে এখানে দুটো ফোটা হবে এমন কিছু আছে কি? এটা তো হবেই না, এটা একটা বিন্দু আছে, এটাও হবে না, এটা তো গোল হবেই না। এটা আমাদের 4 অপশান 4 সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক একই রকমই এই সিরিজটাই, এখানে কি আসতে পারে 4টে অপশানের মধ্যে সঠিক কী হবে আমাকে বলবে। চলো পরের টাইপটা দেখো। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় প্লুরালকে এটা লেখা হয় আর সিঙ্গেলকে এটা লেখা হয়, তাহলে ডবলকে কি লেখা হবে? ভালো করে বোঝো। তুমি কি করবে, এই যে প্লুরালকে লেখা হচ্ছে এইটা একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখো, লেটারগুলো এর সাথে একটা সম্পর্ক খুঁজে পাওয়ার চিন্তা করো। তুমি সবার প্রথমে এবিসিডির প্রথম অক্ষরগুলোর দিকে লক্ষ্য করবা, তাহলে ভালো ধরতে পারবা। দেখো এখানে এ দেখতে পাচ্ছ আর এর মধ্যে বিটা আছে, বি আছে, মানে এর কাছাকাছি লেটারটা বি, আর যে কিনা শেষে আছে, আচ্ছা আচ্ছা। তারপরে এরপরে এল, এর কাছাকাছি লেটার এম, তাই তো? ওটা আবার আগে আছে। আচ্ছা দাদা যদি আমরা এটাকে এইভাবে দেখি, ধরো PLURAL, এটা লেখা আছে কি? এটা লেখা আছে এইরকম যে এম, তোমার হচ্ছে QSVMB, তাই তো? এবার আমরা দেখছি এর পরে লেটার বি, এল এর পরে লেটার এম, তাই না?
এল এর পরেটার এম, আচ্ছা আচ্ছা দেখো তো, পির পরে হয় কিউ, এল এর পরে এম, আচ্ছা ইউ এর পরে ভি, আর এর পরে এস। বাহ, তাহলে আমরা ধরেই ফেললাম যে এই রকম সিরিজে জিনিসটা চলছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা ডি ও ইউ বি এল ই ডবল, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলো এখানে এখানে এরকম ক্রস গুণ দিয়ে নিবা, ঠিক আছে, এরকম দিয়ে নেবা। তো সঙ্গে সঙ্গে বলো ডির পরে 1 মিনিট ই ও পি, আচ্ছা ইউ ভি, এটা বি, তো বি থাকলে সি, ব্যাস এইটুকু না করেই তুমি দেখে নাও পিই সিভি, পিই সিভি, এটা তো হবে না, ভিসি আছে হবে না, পিই সিভি এটা হবে না, পিই সিভি এটা হতে পারে, এটা হবেই না, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে, পিই সিভি তারপরে যা হয় হোক, ঠিক আছে, সেটা আমাদের দরকার নেই, দুটো তিনটে বার করার পরেই তুমি অপশানের দিকে একটু চোখ বুলিয়ে নেবা। চলো তাহলে নিজে নিজে করবা, এটা চলে আসি পরের টাইপটা দেখো 35 নাম্বারটায় কিচ্ছু না, কোনো লেখালেখির সিন নেই, শুধু ভালো করে লক্ষ্য করবা। আমাদের এইরকম সাংকেতিক ভাষা দিয়ে দিয়েছে, মানে এইটাকে লেখা হয় এই কোডে এই সংখ্যায়, এটাকে লেখা হয় এই সংখ্যায়, এই রোজ ইজ পিঙ্ক এটাকে এই সংখ্যায় লেখা হয়। তাহলে গুডের মানেটা কি সেটা আমাদের জানতে চাই, কি জানতে চাইছে সেটার দিকে তুমি লক্ষ্য দাও, গুড। তাহলে এবার তুমি আমায় বলো এই যে লেখাগুলোর মধ্যে গুড কোথায় এবং কতবার আছে, ভালো করে বুঝবে। কি বললাম, যে জিনিসটা জানতে চাইবে, যে শব্দ বা অক্ষর, সেটা এই এই ওপরে দেওয়া শব্দগুলোর মধ্যে কোথায় এবং কতবার আছে, তুমি বলবা এইখানে রয়েছে এবং একবারই রয়েছে প্রশ্নের মধ্যে, আর কোথাও নেই। তাহলে এই যে গুড ইজ 1 এর সংকেতটা তো এইটা, মানে 2 5 3। তাহলে যেহেতু সারা প্রশ্নে গুড একবারই লেখা, তাহলে তুমি বলবা, মানে এইটা বাদ দিয়ে আর কি, এটা তো জানতে হয় যে সারা প্রশ্নে গুড একবারই লেখা, তাহলে এই যে সংকেতগুলোর মধ্যে 2 5 আর 3-এর মধ্যে এই তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সারা প্রশ্নে একবারই আছে? 2 দেখো তো, 2 দেখো 2 কিন্তু এখানেও আছে, অর্থাৎ 2 হবে না। 5 দেখো তো, 5 আছে নাকি কোথাও? 5 নেই। 3 আছে কি? 3 আছে, দেখো 3 এখানেও আছে, অর্থাৎ 3 হবে না, 5 একবারই হবে। 5 একবারই আছে, অর্থাৎ 5 হবে, কারণ গুডও একবার আছে যেহেতু, তাহলে তাদের যে সংকেত তার মধ্যে যে নাম্বারটা একবারই থাকবে সেইটাই হবে আমাদের সঠিক উত্তর। যদি এখানে কোনো জায়গায় গুড থাকতো, আমার কথা শোনো, এখানে কোনো জায়গায় গুড থাকতো, তাহলে এই সংখ্যার মধ্যে এমন হতো দেখতে যে দুটো সংখ্যা এক জায়গাতেই থাকবে, একটা সংখ্যা এমন হবে যেটা 2 জায়গাতেই, মানে এখানেও যে সংখ্যাটা আছে এখানেও সেই এর কোডেও সেই সংখ্যাটা নাম্বারটাই রয়েছে, তখন সেইটাই হতো আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? করো, পরেরটা করে দাও। চলে আসি পরের টাইপটা, ভালো করে বুঝবে। বলছে দেখো এল হলো এম এর মা, দেখো এল এম এর মা, কার মা? এম এর মা, তাহলে এম এর মা হলো এল, তাই এলকে তুমি মাইনাস চিহ্ন দিলে, একটু কষ্ট করে বুঝে নাও, এল এর ওপরে মাইনাস চিহ্ন। এবার বলছে এল এর মাত্র 2টি সন্তান আছে, মানে এল এর আর একটা সন্তান থাকবে, তাহলে এম এর আর একটা যাই হোক ভাই বোন কিছু একটা হবে। এখানে বলছে দেখো এন হলো এম এর বোন হচ্ছে এন, তাহলে এন এর ওপরে মাইনাস চিহ্ন দেবে। এন হলো কে এর মেয়ে, আচ্ছা এদের দুজনের মাই তো হচ্ছে তোমার এই এল, তাহলে এরা আবার বলছে যে এন আবার নাকি কে এর মেয়ে, তাহলে কে এর সাথে এন এর সম্পর্ক কি? তাহলে কে হবে কি? এন এর বাবা হবে। বিষয়টা বুঝতে পারছো? এবার বলছে জেড হলো কে এর নাতি যদি হয় তাহলে এরও সন্তান হতে পারে অথবা এরও সন্তান হতে পারে। কিন্তু পরের লাইনে তুমি দেখো বলছে ও হলো জেড এর মা। আচ্ছা এখানে বললো যে জেড এখানেও হতে পারে আবার জেড এখানেও হতে পারে, তাই তো বস? এবার এখানে বলছে দেখো যে ও হলো জেড এর মা, তাহলে যদি জেড এখানে হতো তাহলে তো জেড এর মা এন হতো, কিন্তু বলছে না ও হলো জেড এর মা, তাহলে তুমি বুঝেই গেছো যে ও জেড এখানে বসবে, এখানে নয়, আর ও জেড এর মা মানে এদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এম হচ্ছে ছেলে। কেমন? এটা তো তুমি ভালো মতোই বুঝলে। তাহলে বলছে ও কিভাবে এন এর সাথে সম্পর্কিত, এই যে ও আর এই যে এন কি বলবে? বলবে আমার দাদা, দাদার বউ, বৌদি। অপশান 4 সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরেরটা করবে। চলে আসি পরের টাইপটা, দেখো কিচ্ছু না, কোনো রকমের বেশি সময় লাগবে না, শুধুমাত্র তোমাকে, আচ্ছা তোমার যদি শর্টকাটটা লাগে তাহলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, দুটো কোড মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো একটা হচ্ছে মাসের কোড 033 614, লেখাগুলো হয়তো বেশি এটা ভালো হচ্ছে না, দেখে নাও। 625 035, কি বললাম? এটা হচ্ছে মাসের কোড, মাথায় রাখবে 033 614 625 035। আর একটা বছরের কোড আছে, বছরের কোড হচ্ছে 64,206, কি বললাম? 64,206। এবার এটা দেখো মাসের কোড কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর এখানে 1600 সাল, 1700 সাল, 1800 সাল, 1900 সাল আর 2000 সাল। 2000 সালের মধ্যে যা কিছু হবে, মানে 2099 পর্যন্ত যা কিছু হবে সব এই পর্যন্ত চলবে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলে? এবার আমাদের কি জানতে চাইছে বস? আমাদের জানতে চাইছে যে 6ই জানুয়ারি 2010 সালে মানে কী বার ছিল। দেখো খুব ভালো মতোই তুমি বলবে। সবার প্রথমে 5টা স্টেপ হবে। কয়টি স্টেপ? 5টি স্টেপ। প্রথম স্টেপ যে মানে দিনটা রয়েছে সেই দিনটা নিয়ে নেবে।
দ্বিতীয় কাজ, এটা কোন মাসের কথা বলছে? জানুয়ারি। জানুয়ারি কোড হচ্ছে 0, 0 বসিয়ে দিলে। তারপরে এটা কি বছর, বছরের কোড কি দেখো, মানে 2000, মানে এটা কি 1600, 1700, 1800, 1900, 2000 সাল, মানে 6 হবে। 3টে স্টেপ হয়ে গেল, আর 2টো স্টেপ। আর 2টো স্টেপ কি, এই যে যে সালটা, সালের লাস্টে 2টো ডিজিট নিয়ে নেবে 10, আর লাস্টে 2টো ডিজিট যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা নেবে। সে লিপ ইয়ার হোক আর নন লিপ ইয়ার হোক, ওসব দেখতে হবে না তোমাকে। তাহলে ভাগ করলে ভাগফল 2 হচ্ছে, 2 বসাবে, আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে সঙ্গে সঙ্গে হলো 6 6 12 আর 2 কত, 14, 4 হাতে 1 2 24। 24কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হচ্ছে? 3। তাহলে ভাগশেষ 3। হ্যাঁ, ভাগশেষ 3 মানে বলবা সোম, মঙ্গল, বুধবার। সঠিক উত্তর অপশান 3, বুধবার। কেমন? চলো, বলছে যদি 12ই অক্টোবর 1997 শনিবার হয় তাহলে 2008 সাল কী হবে? দেখো, এটা একটু বেশি লম্বা দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। তুমি খুব সহজে যদি করতে হয় তাহলে তুমি সাল গুনবা 97, ঠিক আছে? এবার একটা জিনিস সাল গুনতে গুনতে একটা জিনিস মাথায় রাখবা, যে সালটা লিপিয়ার আসবে তাকে তুমি 2 লিখবা, ঠিক আছে? যেমন দেখো 97, 98, 99, 2000 সালটা একটা লিপিয়ার, তাহলে 2 লিখলে, তাই না? 2000। তারপরে হচ্ছে তোমার কত হলো, 2001, 2, 3, 4, 2004টা লিপিয়ার, তাই 2 লিখলে। 2004, 5, 6, 7, 2008 পর্যন্তই আমাদের যেতে বলেছে, তাই না? 2008এও কিন্তু লিপিয়ার পড়ছে, কারণ আমরা ফেব্রুয়ারি পার করে অক্টোবরে চলে যাচ্ছি। তাহলে দেখো কী বার ছিল? শনিবার ছিল। তুমি তো জানোই, যদি যেমন 97 সাল থেকে তুমি 98 সালে যাচ্ছ, এদের মধ্যে লিপিয়ার পড়ছে না, তার মানে কি এই বছরে 1997 সালের শেষ দিনটা যেবার ছিল, 98 সালে প্রথম দিনটা পড়বে তার পরের দিন। তাহলে সঙ্গে সঙ্গে তুমি গুনবে কি, আর লিপিয়ার হলে কি হয়, একদিন বেড়ে গিয়ে হয়। যদি এখানে ধরো এরকম থাকলো যে 99 আর 2000, তাহলে 2000 তো লিপিয়ার পড়ছে, তাই না? তাহলে এখানে যদি শেষের দিনটা তোমার যে বারটা থাকে, আর পরের বছরের শেষের দিনে তার, মানে এটা 2000 আর 2001, ঠিক আছে? 2000 এ পাশে 2001, তাহলে পরে 1-2 দিন হবে। মানে এটা যদি রবিবার হয়, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার হবে এই 2001 সালের প্রথম দিন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলে? তাহলে এখানে তুমি কি করবে, সরাসরি তুমি গুনবে। দেখো, শনিবারের পর থেকে রবি, সোম, মঙ্গল, বুধ, ঠিক আছে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার। অপশান 4 আমাদের সঠিক উত্তর। কেমন? চলে আসি পরে, এটাও আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তো একটা একটা করে দেওয়া। তা বলছে 2021 সালে ক্যালেন্ডার কবে পুনরাবৃত্তি হবে? তাহলে তুমি সঙ্গে সঙ্গে দেখবা 2021 সালটা কি লিপিয়ার না নন লিপিয়ার। সঙ্গে সঙ্গে বলবা এটা হচ্ছে নন লিপিয়ার। যদি নন লিপিয়ার হয় তাহলে তার সঙ্গে 11 যোগ করবা। কত? 11 যোগ করবা। 11 যোগ করলে এখানে 2032 হয়ে যাচ্ছে। তাহলে 2032 এটা কিন্তু ছিল নন লিপিয়ার, কখনোই লিপিয়ারে আসবে না। এটাও নন লিপিয়ারে আসলে পরে উত্তর সঠিক হতো, কিন্তু এটা কিসে এসছে? লিপিয়ার চলে এসছে, 32 সাল কিন্তু লিপিয়ার। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে না। তখন কি করব? তখন আমরা 6 যোগ করব। তাহলে 2021-এর সাথে যদি 6 যোগ করো 2026, তাই তো? 2026 সালটাই কিন্তু তোমার আবার এই ক্যালেন্ডারটাই পুনরাবৃত্তি হবে। বিষয়টা বুঝতে পারলে? এই 26 বলছি কেন, 6 যোগ করছো মানে 27 সাল, সরি বস, 27 সাল, ঠিক আছে? চলো পরের টাইপটা দেখো, কিচ্ছু না, ভালো করে পড়ো। দেখো, বিবৃতিতে বলছে যে সূর্য রশ্মির সংস্পর্শে এলে মানুষের বা মানব দেহ ভিটামিন ডি তৈরি হয় মানব দেহে। বেশ ভালো কথা, যে সূর্য রশ্মির সংস্পর্শে এলে মানবদেহে ভিটামিন ডি তৈরি হচ্ছে। তাই এ থেকে তুমি কি অনুমান করতে পারো? যে মানুষের শরীরে ভিটামিন ডি থাকবে, যদিও তা খাবারের মাধ্যমে খাওয়ানো হয়। বলছে মানুষ যদি খাবার যদি নাও খায় তাহলেও তার শরীরে ভিটামিন ডি থাকতে পারে, থাকবে, অবশ্যই থাকবে, তাই না? খাবার খাওয়ার দরকার নেই, সূর্যের আলোতে গেলে পরেই ভিটামিন ডি হয়ে যাবে। অনুমান 1 আমাদের মানতে পারি, হ্যাঁ এটা অনুমান করতে পারি। 2 বলছে যে বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে। কখনোই ভিটামিন ডি এর ঘাটতিতে কি ভুগছে না, কারণ ভিটামিন ডি এর তো অভাবই নেই। একটু বাইরে গেলেই তো তোমার হচ্ছে সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিয়ে নিতে পারবে, এটা অনুমান করা যায় না। মানে শুধুমাত্র কেবলমাত্র 1 অন্তর্নিহিত, ঠিক আছে? পয়েন্টটা নিজেরা করবা। দেখো কিছুই না, একই টাইপের। সঙ্গে সঙ্গে দেখবা এন এর সাথে এল এর কী সম্পর্ক, এল এর সাথে জে, জের সাথে এইচ, এইচ সাথে যেটা হবে তার। তুমি এই দিক থেকে উল্টো দিক থেকে ঘুরলে বলবা এইচ এর পরে কি হয়? আই জে, জের পরে কে এল, এল এর পরে এম এন, তাহলে এক ঘর বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বলবা যে তাহলে এখানে কি হবে? এফ হবে। এফ এর পরে যে জি বাদ দিয়ে এইচ, এফ হবে, মানে অপশান 1 আর 4 বাদ হয়ে যাবে, তাই না? দেখো এন এর পরে এন, এন এর পরে কি হয়? ও বাদ দিয়ে পি, কিউ বাদ দিয়ে আর, এস বাদ দিয়ে টি, তাহলে এখানে কি হবে? তুমি সঙ্গে সঙ্গে বলবা যদি এখানে তো এন আছে, তাহলে তুমি যদি এখানে এল রাখো, এল 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 এর পরে কী হবে? এম বাদ দিয়েই এন চলে আসবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে এল হবে। এফ এল দিয়ে শুরু, মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে এফ এল দিয়ে শুরু হবে। চলে আসি ভালো টাইপ। দেখো এটা নতুন টাইপ এসছে এবার তোমার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায়। কিচ্ছু না, শুধুমাত্র এই ছকটা একটু দেখবা। এবার শর্ত কি বলছে দেখো, শর্ত কার জন্য শর্ত? এই যে দেখবা এই অপশনের ওপরে একটা সংখ্যার সিরিজ লেখা রয়েছে, এদের জন্যই শর্ত তৈরি করা, ঠিক আছে? এদের জন্য কি কি আছে? 7, 2, 4,
5 এদের জন্য শর্ত তৈরি করা। ঠিক আছে, তা প্রথম শর্ত বলছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক, প্রথম উপাদান এই যে এই সিরিজটার মধ্যে প্রথম উপাদান কি একটা প্রতীক, কখনোই না, তাহলে প্রথম শর্তের দিকে তাকাবোই না। বোঝা গেল? দ্বিতীয় শর্ত বলছে যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা, এবং শেষটি একটি জোড় সংখ্যা, শেষটি একটি শেষটি জোড় সংখ্যা নয়, তাহলে এই শর্তের দিকেও তাকাবোই না। বোঝা গেল? বলছে যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় সংখ্যাই নিখুঁত বর্গ হয়, দ্বিতীয় আর তৃতীয় নিখুঁত বর্গ কি এটা বর্গ হতে পারে, কিন্তু এটা কি দুই কি কারোর বর্গ? দুই কিন্তু কারোর বর্গ নয়, অর্থাৎ এই শর্ত মানছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে যেহেতু শর্ত মানছে না, তাহলে আমাদের ওই ছকে যেরকম নাম্বারে যেমন কোড দিয়েছে সেরকমই আমাদের অ্যাপ্লাই করতে হবে। কী কী আছে? 7 2 4 @5। যদি শর্ত মানতো তাহলে ওরা বলতো যে এইভাবে এর বদলে ওটা নাও, ওর বদলে ওটা নাও, সেটা নিতাম। শর্ত যেহেতু কোনো শর্তই মানিনি, তাহলে আমরা উপরে যে সিম্পল কোডগুলো রয়েছে সেই সিম্পল কোডগুলো ব্যবহার করবো। 7 কোড কি? পি বসিয়ে দিলে। তারপরে 2 কোড কি? 2 কোড হচ্ছে টি। দেখো আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে, পিটি দিয়ে দেখো তো আছে নাকি, দেখো একটাই রয়েছে, দেখো অপশান 4 রয়েছে কেবলমাত্র পিটি দিয়ে, অর্থাৎ ওইটাই আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। বোঝা গেল? নিজেরা করো তো এটা, দেখি করে বলবা। দেখো পরেরটা চলে আসি। দেখো বলছে এই যে শব্দের প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ ইংরাজি বর্ণমালার পূর্ববর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়। দেখো ব্যঞ্জন বর্ণ মানে কি? ব্যঞ্জন বর্ণকে আমরা ইংরেজিতে বলি কনসোনেন্ট লেটার, তাই না? এর মধ্যে যেগুলো কনসোনেন্ট লেটার তাদেরকে ওই ইংরাজি বর্ণমালা অনুযায়ী তার পূর্ববর্তী মানে আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। আর বলছে প্রত্যেকটি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল লেটারকে তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপন করতে। দেখো তুমি লিখে নিবা, বেশি হুটোপাটা করতে যাবা না, সহজ জিনিস, অনেকেই কিন্তু ভুল করে ফেলে। ঠিক আছে, একটা লেটারের ব্যাপার এদিক ওদিক হলেই ভুল হয়ে যাবে। এবার আমাদের বললো ব্যঞ্জন বর্ণকে মানে কনসোনেন্ট লেটারকে আগের লেটার দ্বারা প্রতিস্থাপন করতে। তাহলে বলো টি এর আগে কি এস হবে, তাই না? এস। আচ্ছা, এল এর আগে বলবা কে, আর হচ্ছে আর এর আগে কিউ হবে, আর এদিকে এন থাকলে কি হয়? এম হয়, তাই না? আর টি এর আগে এস হয়। আচ্ছা এবার দেখো, আর স্বরবর্ণ মানে ভাওয়েল লেটারকে তার পরবর্তী মানে ও পি হবে, ই এফ হবে, এ বি হবে। তা বলছে নিচের, তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে চতুর্থ অক্ষর হবে? ডান প্রান্ত মানে এটা রাইট সাইড আর এটা লেফট সাইড। তা ডান প্রান্ত থেকে 1 2 3 4 4 নম্বর আছে, কি অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে খুব সহজ জিনিস, পয়টা করে ফেলবা। চলো এই টাইপটা দেখো, বলছে এই স্টারের জায়গায় এই স্টারের মান দিয়ে দিয়েছে এখানে 4 রকমের মান স্টারের। ঠিক আছে, স্টারের জায়গায় এমন কোন মানটা নিবা যাতে তার সাথে এই পরে যে কিউ ভি আর এর যা সম্পর্ক হবে ঠিক একই রকম সম্পর্ক যেন এই সি এইচ ডির সাথে এই পার্সেন্টেজের জায়গায় এমন কোনটা নিবা মানে যেটা নিবা সেটা যেন দুটো একই লাইনে থাকে। বিষয়টা বুঝতে পারছো? যেমন দেখো ভালো করে বুঝে নাও। তুমি প্রথম অপশানে স্টারে কি আছে? প্রথম স্টারে 1 নম্বর অপশানে দেখছো কি আছে? এল কিউ এম আছে। তাহলে এই এল কিউ এম এর সাথে কিউ ভি আর এর কি সম্পর্ক সেটা আগে বার করো। দেখো এল থেকে কিউ, আর কিউ থেকে ভি, এম থেকে আর। বলো এল এর পরে বলবা এম এন ও পি, তারপরে কিউ, মানে 4টে ঘর ফাঁকা দিয়ে কিউ এর পরে আর এস টি ইউ ভি। ঠিক আছে, এম এর পরে এন ও পি কিউ বাদ দিয়ে আর। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথম অপশানে যদি নিই এরকম সবগুলোরই 4 ঘর করে গ্যাপ যাচ্ছে। যদি 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 ঠিক একই রকম সি এইচ ডির সাথে প্রথমটা নিয়েছি মানে প্রথম পার্সেন্টেজের মান কি এইচ এম আই, এরও যদি একই রকম 4 4 4-এর গ্যাপ থাকে তাহলে আমাদের সঠিক হচ্ছে ও প্রথম অপশানে। দেখো সি ডি ই এফ জি এইচ আসছে। ঠিক আছে, এইচ আই জে কে এল বাদ দিয়ে এম, বাহ। ডি ই এফ জি এইচ আই, বাহ। তার মানে আমাদের প্রথম অপশনে ধরাটাই সঠিক হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছো? যদি দেখো পরেরটা ধরলে কোনো এক জায়গায় মিলতো না, কোনো জায়গায় 3টের গ্যাপ বা 2টোর গ্যাপ চলে আসতো। এইগুলো এইভাবেই করে নিতে পারবা। কেমন? চলো পরের টাইপটা দেখো, ঠিক একই রকমই এখানেও সোজা জিনিস। এই যে কে এফ আর এদিকে এম এইচ, এগুলো কিন্তু খুব দিচ্ছে প্রশ্নে পরীক্ষায়, বুঝতে পারলে? প্রত্যেকটা শিফটে 2 3টে করে দিচ্ছে। তাহলে কে এর সাথে এম এর সাথে ও একটা সম্পর্ক থাকবে, ঠিক একই রকম এফ এর সাথে এইচ এর সাথে কিউ এর যে সম্পর্ক থাকবে। তাহলে তোমাকে দেখতে হবে যে কে এর সাথে এম এর সাথে ও যে সম্পর্ক সেটা যেন, যেটা সঠিক উত্তর হবে তার প্রথম অক্ষরের সাথেও যেন সেই একই সম্পর্ক হয়। তুমি বলবা কে এর পরে কি এল এম এর পরে এন ও 1 ঘর বাদ দিয়ে, এফ এর পরে এফ জি বাদ দিয়ে এইচ এর পরে এইচ
আই, এটা এইচ তো, এফ, আচ্ছা দেখো এফের পরে কি জি এইচ, আচ্ছা ঠিক আছে, এইচে পরে আই জে কে এল এম এন ও পি কিউ, তাই তো কিউ অনেকটাই চলে আসছে। এখানে আমাদের একটু হয়তো একটু সমস্যা, দেখো তো কয় ঘর গ্যাপ হলো, 1 2 3 4 5 6 7 8 9টা গ্যাপ। আচ্ছা এফ এর থেকে ও, এফ জি এইচ আই জে কে এল এম এন ও, 1 2 3 4 5 6 7 8 9টা গ্যাপ। বাহ, তাহলে এরকমই হবে, ঠিক আছে, 1 1 9 এর গ্যাপ, 1 1 9 কী হবে বস, 1 1 9, দেখো তো, দেখো জির পরে জি, এইচ আই, ঠিক আছে, আই জে কে, ঠিক আছে কে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব বি সি ডি, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, দেখো তো 9টা হচ্ছে নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10টা হচ্ছে, অপশান 1 হবে না, অপশান 1 হবে না, বিষয়টা বুঝতে পারছো? চলো দুয়েরটা ধরো, লাস্টেগুলোই দেখে চেক করবা, ঠিক আছে। বি, দেখো ডি থেকে এন, ডি থেকে এন এর কত গ্যাপ, আমাদের দেখলাম ডি থেকে এন এর হচ্ছে তোমার 10-এর গ্যাপ হচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে ডি থেকে এন এর যদি 10-এর গ্যাপ হয় তাহলে ডি থেকে এম এর কিন্তু 9-এর গ্যাপ হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছো? ভালো করে বোঝো, ডি থেকে এন এর যদি 10-এর গ্যাপ হয়, ডি থেকে এম এর 9-এর গ্যাপ, আমরা দেখলাম লাস্টে এটা 9-এর গ্যাপ হচ্ছে, আর লাস্টের অপশান আর প্রথম অপশানটা কিন্তু সেম টু সেম একই, প্রথমগুলো একেরই গ্যাপ হবে, তাই না বস? তুমি দেখেই বুঝতে পারছো, শুধু শুধু লাস্টের আমাদের যেটা প্রয়োজন ছিল 9-এর গ্যাপ, সেটা লাস্টের অপশানই শুধু দেবে 9-এর গ্যাপটা, তাহলে এখানে 4 আমাদের সঠিক হতো। ওই জন্য এগুলো একবার চেক করে নেওয়ার পরে অপশানের দিকে কিন্তু একটু নজর দিবা, নিচেরটা করবা নিজেরা, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন, দেখো বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে 4:05টার কোণ, 4:05টা মানে কি 4:45, তাই তো বস? তাহলে তুমি এখানে একটা সূত্র মাথায় রাখবা, 60 ঘন্টার থেকে 12 মিনিট, এই 12 মিনিট বলছে এখানে 11 মিনিট বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করবা। কি বললাম, 60 ঘন্টার থেকে 11 মিনিট বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, 60 ঘন্টা, দেখো 4:05টা মানে 4:45, তাই তো? তাহলে 60 ঘন্টা, 7 ইন্টু ঘন্টা, কোনটা ঘন্টা, 4 ঘন্টা, 4 বিয়োগ 11 ইন্টু মিনিট, মিনিট কত 45/2, তাহলে 4 ছক 24, 240 বিয়োগ এখানে করো, দেখো এখানে কত হচ্ছে বলো, 45 450, আর হচ্ছে তোমার ওই একটা 45 মানে 495, 495, তাহলে এখান থেকে তুমি 240 যদি বাদ দাও কত থাকছে বলো, 5 এদিকে 5 এদিকে 2, 200 মাইনাস 255, তাহলে মাইনাস 255 মানে সেটা কী হবে বলো তো বাস, সেটাও তোমার ওই 300 থেকে 360 থেকে বাদ দাও, 360 থেকে, ও এটা তো আগে 2 দিয়ে ভাগ করে নাও, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে নাও, তারপরে তুমি 360 বাদ দিয়ে অসুবিধা নেই। দেখো 2 দিয়ে যদি তুমি ভাগ করো, 2 অক্ষে 2 হচ্ছে, আর হচ্ছে 2 দুগুণি 4 আর 7 দুগুণি 14, মানে 127.5 হচ্ছে, মাইনাস 127.5। এবার যদি অপশানে দেখো 127.5ই দেওয়া আছে, অপশান 4 অপশান অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে, কিন্তু যদি না থাকতো এর বদলে আর একটা জিনিস থাকতে পারতো, কি বলতো, সেটা হচ্ছে 360-এর থেকে যদি তুমি এই 227.5 যদি বাদ দাও, তাহলে যেটা মান বেরোবে সেইটাই কিন্তু অপশনে থাকতেও পারতো, তাহলে সেটাও কিন্তু আমাদের সঠিক হতো। দুটো কাটা হবে, ভালো করে বিষয়টা বোঝো। যে কোনো ঘন্টা মানে দেখো ঘন্টার মিনিটের কাটার মধ্যে দুটো কোণ হয়, যেমন ধরো এখানে 12 6 3 9, তাহলে যদি আমি বলি যে এখন হচ্ছে কটা বাজে, 3টে বাজে, 3টে বাজে মানে এদের মধ্যে 90 ডিগ্রি কাটা, আর এদের মধ্যে কত কাটা, সঙ্গে বলো 270 ডিগ্রি কাটা, বিষয়টা বুঝতে পারলে? দুটো কোণ হচ্ছে, কিন্তু সবসময় দুটো কোণ হবে, সেইটাই আর কি, পরে দুটো করবা নিজেরা, এটা 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 তো বুঝতেই পারো যে 12 ঘন্টা থেকে বাদ দিবা, হয়ে যাবে। চলে আসি পরের টাইপ, দেখো কিছুই না, এই যে ছবিটা এর মধ্যে কোনটার মধ্যে লুকিয়ে আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, এইটাই আর কি। তো তুমি যদি খুব ভালো করে যদি লক্ষ্য করো, এর মধ্যে থাকতেই পারে না। আচ্ছা তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, তুমি বলবা 3-এর মধ্যে আছে, এই দেখো এই জায়গাটা, বিষয়টা বুঝতে পারছো? একটু দেখে নাও ভালো করে, এগুলো হচ্ছে চোখের খেলা, ভালো করে দেখে আর কি করবা, এটা করবা নিজেরা। চলে আসি দেখো বার গ্রাফের অঙ্ক, কিচ্ছু না, শুধু পড়বা। বলছে 5টি ভিন্ন দেশের কর্মরত এবং বেকার মানুষের সংখ্যা দেখানো হলো, ভারতের বেকার ব্যক্তি এবং রাশিয়ার কর্মরত ব্যক্তিদের সংখ্যা অনুপাত। ভারত কই, এই যে ইন্ডিয়ার মধ্যে কোনটা দেখো, এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, এই যেগুলো গাঢ় নীল সেটা হচ্ছে এমপ্লয়েড মানে কর্মরত, আর যেটা হালকা নীল সেটা হচ্ছে তোমার আনএমপ্লয়েড মানে অকর্মরত, ঠিক আছে। তা বলছে ভারতের বেকার ব্যক্তি, তাহলে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ ভারতের কত 400,
আর বলছে রাশিয়ার কর্মরত, রাশিয়া কয় এই যে রাশিয়ার কর্মরত 200, তাহলে 400 আর 200 অনুপাত করলে তুমি বলবা 2:1, অপশান 4 আমাদের সঠিক উত্তর। নিচে পয়েন্টটা করবা। ঠিক আছে, চলে আসি পয়েন্ট টাইপ। দেখো, ছাত্রদের একটি সারিতে সবাই উত্তর দিকে মুখ করে আছে। অনিকেট বাঁ দিক থেকে 12তম এবং ক্যাবলিন ডান দিক থেকে 18তম। দেখো, তুমি সঙ্গে সঙ্গে একটা সারি করে নিলে, এই একটা ছাত্রদের সারি, এটা ওপরের দিকটা হলো উত্তর, সবাই উত্তর দিকে মুখ করে আছে। এবার বলছে দেখো যে অনিকেট বাঁ দিক থেকে 12তম, তাহলে এটা লেফট আর এটা রাইট, তাই না? তা অনিকেট বাঁ দিক থেকে এই পজিশনে আসে, ধরো এ হচ্ছে অনিকেট 12তম। এবার বলছে ক্যাবলিন ডান দিক থেকে 18তম, ক্যাবলিন ডান দিক থেকে ধরো এই পজিশনে আছে ক্যাবলিন, যে কিনা 18তম। কেমন? এবার বলছে তাদের অবস্থান পরিবর্তন করা হলে, অবস্থান পরিবর্তন করা মানে ক্যাবলিনের জায়গায় তোমার অনিকেট চলে যাবে, অনিকেটের জায়গায় ক্যাবলিন চলে আসবে। তাহলে তুমি বলবা এই 12তম স্থানে এইখানে আর কি তোমার হচ্ছে ক্যাবলিন চলে আসবে আর এখানে অনিকেট চলে আসবে। তাহলে বলছে দেখো ক্যাবলিন ডান থেকে 14তম হয়ে যায়। দেখো আগে ছিল 18তম, যেই না স্থান পরিবর্তন করলো মানে অনিকেটের জায়গায় চলে আসলো, তখন ওই ক্যাবলিনের মান হয়ে গেল 14। কত হলো ক্যাবলিনের মান? 14 হলো। তাই এবার আমাদের বলছে সারিতে মোট ছাত্র সংখ্যা কত। দেখো তুমি সিম্পল একটা জিনিস ভাবো, এই যে স্থানটা, এই পয়েন্টটা, এই যে ভালো করে বোঝো, গোল করে দিচ্ছি, এই পয়েন্টটা এই দিক থেকে ধরলে পরে অনিকেটের মান ধরলে, আগে তো অনিকেট ছিল, এই দিক থেকে ধরলে তুমি বলবা 12তম স্থান এটা। আর ঠিক ডান দিক থেকে তুমি যদি ধরো, যেখানে ক্যাবলিন বসলো এখন, তাহলে ডান দিক থেকে ধরলে এখন ক্যাবলিনের হচ্ছে 14তম। তাহলে তুমি খুব ভালো মতোই বলবে যে এই স্থানটা বাদিক থেকে 12তম, ডান দিক থেকে 14তম, তাহলে এই স্থানের এই দিকে 11 জন রয়েছে বাদিকে, বুঝতে পারছো? আর এই স্থানের ডান দিকে রয়েছে 13 জন, তাই না? তাহলে এই 11 জন আর 13 জন যোগ করলে বলবো দাদা 24 জন হয়ে যাচ্ছে। আর এই স্থানটাই তো একজন বসবেই, ক্যাবলিন অথবা অনিকেট, তাহলে এই স্থানে একটা সিট, অর্থাৎ আরও একজন, 24 আর 25 জন। খুব সহজেই কিন্তু পড়ে পড়ে তুমি এগুলো সমাধান করে ফেলতে পারবা। কেমন? পরেরটা নিজেরা করো। দেখো চলে আসি 48 নাম্বার টাইপটা কি বলছে, দেখো বিবেচনা করুন, এই যে এরকম দিয়েছে, তা এরকমভাবে এদের মধ্যে দেখো এই 5 স্টার দিয়ে 11 সমান 4 হলো। ঠিক একই রকম 13 স্টার দিয়ে স্টার 7 দিয়ে তোমার 5 হলো, 10 স্টার দিয়ে 22 10 স্টার 22 সমান 8 হলো। তাহলে এখানে 10 স্টার 2 সমান কি হবে, ভালো করে বোঝো। মানে তোমাকে বলছে ওরা এই স্টারের মান তুমি যে কোনো একটা কিছু ধরে নাও, মানে স্টার সমান তুমি হয় কি করবা, যোগ ধরতে পারো, বিয়োগ ধরতে পারো, গুণ ধরতে পারো, অথবা ভাগ, যে কোনো একটা কিছু ধরে জানো, সবার ক্ষেত্রে সেই একই জিনিস ধরতে হবে। তুমি দেখো স্টারের মান যদি বিয়োগ চিহ্ন ধরো, স্টার সমান যদি বিয়োগ ধরো, তাহলে 11 থেকে বা 5 থেকে 11 গেলে কখনোই 4 হবে না। হবে কি? হবে না। এবার তুমি যদি এখানে স্টার সমান যদি তুমি যোগ ধরো, স্টারের মান কি ধরলে যোগ, তাহলে 5 আর 11 যোগ করলে হয় 16, কিন্তু আছে কত? 4 আছে, তাহলে 16-র সঙ্গে কিছু করলে কি 4 পাওয়া যায়? 16কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলেই কিন্তু 4 পাওয়া যায়। ঠিক একই রকম স্টারের মান আমরা কি ধরেছিলাম? যোগ, তাহলে প্রত্যেক ক্ষেত্রে স্টার সমান কিন্তু যোগ ধরেই তোমাকে দেখতে হবে। দেখো 13 আর 7 হচ্ছে 20, 20কে ওই 4 দিয়ে ভাগ করেছিলাম সবার ক্ষেত্রেই, তাই না? 4 দিয়ে ভাগ করলে 5 চলে আসছে। ঠিক একই রকম 10 আর 22 32, 32কেও যদি 4 দিয়ে ভাগ করো 8 চলে আসছে। তাহলে এখানেও স্টার সমান তুমি বলবা যোগ, তাহলে 10 আর 2 12, 12কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো 3 তোমার সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের টাইপটা দেখো। বলছে একজন মানুষের কাছে কিছু মুরগি এবং গরু আছে, তাদের পায়ের সংখ্যা 140 এবং মাথার সংখ্যা এত হলে এখানে কতগুলো মুরগির সংখ্যা আছে। সিম্পল ব্যাপার, কি করবে দেখো, সবার প্রথমে 4 পা বিশিষ্ট প্রাণী বার করবে। দেখো 4 পা বিশিষ্ট প্রাণী বার করতে গেলে, এখানে তো মুরগি আর গরুর মধ্যে গরু তো 4 পা বিশিষ্ট প্রাণী, তাহলে গরু বার করতে গেলে কি করবে, এই যে পায়ের সংখ্যা যা আছে তাকে 2 দিয়ে ভাগ করে দেবা, সঙ্গে সঙ্গে 2 দিয়ে ভাগ করলেই বলবে এখানে 70 হচ্ছে, সেখান থেকে মাথাটা বাদ দিয়ে দিবা, মাথা কত? 48, তাহলে পরে গরু বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবে এখানে 2, এখানেও 2, 22টি। তাহলে গরু কয়টি? 22টি গরু আছে। কি বললাম? যখনই এরকম টাইপের প্রশ্ন আসবে, তুমি আগে 4 পা বিশিষ্ট প্রাণীটা বার করবা। 4 পা বিশিষ্ট প্রাণী বার করতে গেলে কি করতে হবে, যতগুলো পা আছে পাকে 2 দিয়ে ভাগ করে যা আসবে তার থেকে মাথা বাদ দিয়ে দেবো, আমাদের 4 পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বেরিয়ে যাবে। 22টি গরু আছে। তাহলে এবার মুরগির সংখ্যা কত? 48টা। মাথা মানে 48টা প্রাণী, তাই না? কারণ প্রত্যেকটা প্রাণীর তো একটা করে মাথা থাকে। তাহলে তার মধ্যে 22টা যদি গরু হয়, সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 26টা মুরগি আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে, এই দুটো এক্সট্রা উঠে এসছে, তোমরা কিন্তু নিজেরা করে নিবা। দেখো
পরের টাইপটা কি বলছে, বলছে ই কে এফ, ডি কে বি, এইভাবে এক একটা লেটারের পরিবর্তে অন্য একটা লেটার ধরা হচ্ছে। তাহলে এই যে শব্দটা ডটার, এই শব্দটার মানে কি হবে? দেখো সিম্পল ব্যাপার, তুমি লিখে নিবা ডি এ ইউ জি ইউ টি ই আর, তাই তো? এবার ওরা বলছে দেখো ডি কে কি বলছে, ডি কে বি বলা হচ্ছে, তাহলে ডির জায়গায় বি লিখবা। এ কে বলছে দেখো এ কে সি দ্বারা লেখা হচ্ছে, তারা প্রতিস্থাপন করা হচ্ছে আর কি, তাহলে এর জায়গায় সি লিখবে। ইউ কে ভি, ইউ কে ভি, আর জি কে দেখো জি কে এক্স লেখা হচ্ছে। এইটুকু করে নেওয়া, এই 2-3টে মানে 4-5টা বার করে নিয়েই তুমি অপশনে চলে যাবা। দেখো বিসি, বিসি ভি এক্স কোথায় আছে? বিসি ভি এক্স এটা এখানে নেই, বিসি ভি এক্স এখানেও নেই। এই দুটোর মধ্যে বিসি ভি এক্স আছে, বিসি ভি এক্স আছে, কিন্তু তারপরে তুমি দেখবা ডব্লু আই দুটোতেই আছে। ঠিক আছে, তুমি লাস্টেরটা দেখো, দেখো লাস্টেরটা কিন্তু দুজনের আলাদা, এফ আর কে আছে, তাহলে লাস্টেরটায় চলে যাও। যে আর এর পরিবর্তে এখানে ওরা কি নিয়েছে, সঙ্গে সঙ্গে বলবো আর এর পরিবর্তে ওরা কে নিয়েছে। কি নিয়েছে? আর এর পরিবর্তে কে নিয়েছে, তার মানে আমাদের এখানে আমরা বুঝেই গেছি যে কে নিয়েছে, মানে অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে খুব সহজেই কিন্তু তুমি এগুলো করতে পারবে, তাই না? দেখো তার আগেরটা কি রয়েছে, তুমি বলবা ই রয়েছে, ই কে ওরা কি বলছে, দেখো ই কে এফ বলছে। বিষয়টা বুঝতে পারলে 4ই কিন্তু সঠিকটা আমাদের হয়ে যাচ্ছে। চলে আসি পরের টাইপটা, দেখো কিচ্ছু না, একদম সহজ জিনিস। এই যে এরকম কতগুলো মানে সব পরপর বর্ণ দিয়ে বলছে যে বর্ণগুলি ব্যবহার করে যে শব্দটি গঠন হতে পারে না সেটি বিবেচনা করুন। মানে এই যে এখানে যতগুলো শব্দ রয়েছে ততগুলো শব্দ দিয়েই কোনটা গঠিত হবে না। ঠিক আছে, কোনো শব্দকে মানে কোনো অক্ষরকে তুমি কিন্তু 2বার বসাবে না। ঠিক আছে, কোনো অক্ষরকে 2বার ইউজ করতে পারবে না। দেখো এস ইউ এন প্রথম অপশানে রয়েছে, এস ইউ এন সান। দেখো তো এই যে শব্দটার মধ্যে কোথাও কি এস আছে? হ্যাঁ এস আছে। ইউ, ইউ কি কোথায় আছে? ভালো করে তুমি যদি লক্ষ্য করো দেখবা এর মধ্যে কোথাও কিন্তু ইউ নেই। এন আছে, এন আছে, তার মানে ইউ নেই মানে কি, মানে এই শব্দটাই কিন্তু গঠিত হবে না। কি বললাম বুঝতে পারছো? তাছাড়া দেখো দেখো পরের যে অপশানে 3টে রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু গঠিত হচ্ছে। নোজ দেখো তুমি বলবা এন আছে, ও আছে, এস আছে, ইও আছে, তাই না? তাহলে নোজ কিন্তু গঠিত হচ্ছে। ঠিক একই রকম পরের 3টেই গঠিত হবে, কিন্তু প্রথমটা গঠিত হবে না। সেইটাই আমাদের বলেছে যে কোন শব্দটি গঠিত হতে পারে না, অপশান 1। চলো পরের টাইপটা দেখো। আচ্ছা এই প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, এখানে ম্যাট্রিক্স আর একটা হতো। ঠিক আছে, ম্যাট্রিক্স 3 ছিল, সেটা এখানে তোলা হয়নি। তবুও আমি এই ম্যাট্রিক্স 1 আর 2 দিয়ে তোমাদের এই কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি করে তুমি এগুলো করবে। দেখো এগুলো উপরে এই সমস্ত লেখা কিছু পড়ার দরকার নেই, সরাসরি তুমি দেখো এই যে বলেছে যে মোবাইল শব্দটার জন্য সঠিক সেট কি হবে। ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে কি করবে, এই এই যে অপশনের ওপরে এগুলো একটু লিখে নিলে ভালো হয়। ঠিক আছে, এগুলো একটু লিখে নেবে, BILE। এবার আমাদের দেখতে হবে প্রথম অপশনে বলছে 1-1-এ এম রয়েছে। দেখো তো 1-1-এ কোথাও কি এম মিলছে? তুমি বলবা দা 1 এইখানে রয়েছে একটা, এইখানে একটা 1 রয়েছে। যদি তুমি এইভাবে দাগ টানো, এই দাগ দুটো যেখানে মিলছে সেখানে কি এম পড়ছে? বলবা হ্যাঁ এম পড়ছে, মানে এই অপশানের প্রথম যে পয়েন্টটা দিয়েছে সেটা সত্য। বলছে ও সমান 6-8-এ ও থাকবে, 6-8-এ ও থাকবে। এই যে 6 তুমি টানছো আর এই যে 8 তুমি টানছো, তাহলে 6-8-এ কি ও পড়ছে? যেখানে মিলছে 6 আর 8 অবশ্যই কিন্তু এখানে ও পড়ছে, ভালো করে দেখে নাও। এই দেখো 6-8-এ কিন্তু ও পড়ছে, তাই না? তাহলে তুমি বলবা হ্যাঁ 2 নম্বরও ঠিক আছে। তারপরে বলছে বির সেট দিয়েছে, বি এর জন্য দিয়েছে 4-3। দেখো বি এর জন্য 4-3 দিয়েছে, 4 কই? এই যে 4 আর এই যে 3 নামাও, নামালে পরে যেখানে যুক্ত হচ্ছে দুটো মানে দাগ এক জায়গায় মিশছে সেই জায়গাটায় বি পড়ছে, মানে এটাও কিন্তু ঠিক আছে। দেখো 9-6-এ ওরা বলছে আই হবে, আই সমান 9-6। দেখো তোমাদের বলেই দিয়েছি আর একটা ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সটা এখানে তোলা হয়নি, সেখানে এরকম ছিল। তা তুমি এখানে দেখে নাও যে 9-6 কিন্তু এইভাবে হতে পারে, যে 9 আর এই যে 6 এখানে কিন্তু কখনোই আই আসছে না, অর্থাৎ এইভাবে কিন্তু হবে না। বিষয়টা বুঝতে পারছো আমার কথাটা? তারপরে দেখো 2-4-এ এল, 2-4-এ এল আছে, তুমি দেখবা যে 2-4-এ কি এল পড়ছে? এবার 2-4 তুমি কিভাবে নেবে, দেখো এই যে 2, এই যে 4, দেখো এখানে কিন্তু কে পড়ছে, এল পড়ছে না, এইভাবে কিন্তু হবে না। অথবা এইভাবেও তুমি দেখতে পারো, এই যে 2, এই যে 4, এখানেও কিন্তু এস পড়ছে, এটাও কিন্তু হবে না। বিষয়টা বুঝতে পারছো আমার কথাটা? ঠিক এইভাবে আমি তোমাদের দরকার হয় এরপরে আরও দুটো প্রশ্ন দিয়ে দেবো, যেখানে ম্যাট্রিক্স আমি সব দেবো। ঠিক আছে, দিয়ে সেগুলো নিজেরা করবা। তুমি কনসেপ্টটা তো বুঝে গেলে যে কীভাবে হবে, মানে যে অপশানটাই দেখবা যে সবগুলোই সঠিক মতো লেটারকে নিচ্ছে। ঠিক আছে, মানে এই সংখ্যা দুটো মিলিয়ে মানে যেখানে মিলছে সেই প্লাস পয়েন্টে সঠিক মতো তোমার এই অক্ষরগুলো আসছে, তার মানে সেই সেটটাই, সেই অপশানটাই সঠিক উত্তর হবে। কনসেপ্ট বুঝে গেলে কিচ্ছু নেই এর মধ্যে। চলো পরের টাইপটা দেখো, কিছুই না, ত্রিভুজ গণনা করতে বলেছে তোমাকে এখানে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা
আমরা তো জানি একটা ত্রিভুজকে যদি দুই ভাগে ভাগ করি, একটা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করলে সেখানে তিনটে ত্রিভুজ হয়, তাই না? তাহলে ঠিক একই রকমই তুমি এখানে কি বলবা দাদা, যে তুমি বলবা যে এইটুকু মিলিয়ে তিনটে। ঠিক তার নিচে দেখো আবার সেই একই রকম রয়েছে, তাই না? এরকম এখানেও তিনটে, তার মানে তিন তিন ছটা হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারছো? আমি এখানে করে দিই তিনটে, এইভাবে এর নিচেই আচ্ছা 1 মিনিট, এই নিচেই রয়েছে আরও তিনটে, ছটা, তাই তো? এবার দেখো, এই দেখো একটা 7টা, এই একটা 8টা, বড়টা একটা 9টা হলো, তাই না? আর এই দেখো ছোট একটা, এই যে এখানে ছোট একটা, এই যে যেটা আমি গাঢ় করে দিচ্ছি 10টা হলো। আর কি হবে, এখনও কিন্তু দুটো ত্রিভুজ সম্ভব। 10টা হয়েছে, এখনও দুটো কোথায় হবে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে তোমায়। এই দেখো, এই কিন্তু একটা ত্রিভুজ, ঠিক এই একটা ত্রিভুজ, অর্থাৎ 12টা ত্রিভুজ আছে এখানে। কেমন? চলো পরেরটাইটা দেখো, বলছে যদি যদি সাদাকে লাল এইভাবে দেওয়া হয়েছে, তোমাকে শুধু তুমি প্রশ্নে চলে আসবা কি জানতে চাইছে, বলছে মানুষের রক্তের রং কেমন হবে। দেখো, মানুষের রক্তের রং অ্যাকচুয়ালি কি হয়, লাল হয়, কিন্তু এই সাংকেতিক ভাষায় লালকে ওরা কি বলছে সেইটা আমাদের উত্তর নিতে হবে। ওরা বলছে লালকে হলুদ বলা হচ্ছে, লালকে হলুদ, তাহলে তুমি এখানে হলুদ করবে সঠিক উত্তর। বোঝা গেল বিষয়টা কি বললাম? তুমি দেখছো প্রশ্নে যা জানতে চাইছে, বলছে মানুষের রক্তের রং কি, তুমি তো জানোই যে রক্তের রং লাল হয়। এবার এই লালকে এই সাংকেতিক ভাষায় যে জিনিসটা নেওয়া হচ্ছে সেটাই ওরা বলছে লালকে হলুদ বলা হচ্ছে, তাহলে আমাদের হলুদ সঠিক উত্তর। এই ছিল তোমাদের জিআইয়ের উপরে সমস্ত টাইপ। আশা করি তুমি এই সমস্ত যে 50+ টাইপ তোমাদের দেখালাম, এগুলো যদি সমস্ত মানে টাইপগুলো তুমি যদি বুঝে নিতে পারো বস, জিআইতে ফুল স্কোরই তুমি তুলে আসতে পারবা, কোনো চিন্তা করতে হবে না তোমায়, ঠিক আছে? এগুলো ভালো করে একবারের জায়গায় দুইবার তুমি ভালো করে ক্লাসটা করে বুঝে নাও, ঠিক আছে? আর তোমাদের বললাম এই ম্যাট্রিক্সের ওপরে দরকার হয় আমি 2-3টে প্রশ্ন দিয়ে দেবো। এটা একটু প্রশ্নটা ভুল আছে, আর একটা ম্যাট্রিক্স ছিল সেটা এখানে তুলতে পারিনি বা মিস্টেক হয়ে গেছে। কেমন? সবাই ভালো করে পড়বে, কেমন? রাখছি, জয় হিন্দ।